হ্যালো এভরিওয়ান, আমরা টিম ডিস্ট্রিক্ট 12। আমার নাম ইশরাক অদিত এবং আমার টিমমেট ইতিহাস কবির। আমরা প্রেজেন্ট করছি আমাদের এই বছরের থিরাপ জাভা ফেস্টের জন্য যে প্রজেক্ট আবাদ এআই। আবাদ এআই এর এন্ড প্রোডাক্ট হচ্ছে বেসিক্যালি একটা মোবাইল অ্যাপ্লিকেশন। তো এই মোবাইল অ্যাপ্লিকেশনের টার্গেট ইউজার আসলে কারা? আমরা যদি একটু টার্গেট ডেমোগ্রাফিটা দেখি, আমরা মেইনলি রুরাল ফার্মারদের জন্য এই অ্যাপ্লিকেশনটা তৈরি করেছি। তার সাথে আরবান এবং সাবারবান এরিয়ার যারা নবিস বা বাই হবি গার্ডেনার আছে, তারাও আমাদের এই অ্যাপ্লিকেশনটা চাইলে ইউজ করতে পারবে। তো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের টার্গেট ডেমোগ্রাফিটা কিন্তু অনেক হিউজ, কিন্তু এখানে একটা ইস্যু আছে যে তারা হয়তো টেকনিক্যালি খুব একটা এক্সপিরিয়েন্স হবে না, এবং তাদের হাতে যে এন্ড ডিভাইসগুলো থাকবে এগুলো হয়তো খুব আপগ্রেডেড না হওয়ার সম্ভাবনাই বেশি। আরো একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে তাদের এরিয়াগুলোতে ইন্টারনেট কানেক্টিভিটি হয়তো সবসময় আপ টু দ্য মার্ক থাকবে না। তো এই জিনিসগুলো নোট করে আমরা যখন অ্যাপ্লিকেশনের ফিচারগুলো ডিজাইন করতে বসি, তখন আমাদের কিছু কনস্ট্রেন্ট চলে আসে। যেমন আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন, এটার ইউজার ইন্টারফেস সিম্পল হতে হবে। এটা খুব কমপ্লেক্স বা ভারী কিছু হলে হবে না, যে রেন্ডার করতে অনেক কষ্ট হয়ে যাবে। তার সাথে আমরা যতই ইম্প্যাক্টফুল এআই ফিচার বা অন্য ধরনের ফিচার ইমপ্লিমেন্ট করতে চাই না কেন, এগুলো খুবই ইজি টু ইউজ হতে হবে, যেন আমাদের টার্গেট ইউজাররা সবসময় ইন্টারেস্টেড থাকে যে আরে এটা তো ইউজ করা মোটেই কঠিন কিছু না। তো এই কনস্ট্রেন্টগুলো মাথায় রেখে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের ফিচারগুলো ডিজাইন করেছি, এবং আমরা আমাদের প্রথম ফিচারটাতেই চেষ্টা করেছি ইন্টারনেট ডিপেন্ডেন্সি অনেক কমিয়ে আনার জন্য। তো আমাদের প্রথম ফিচারটা হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের অফলাইন এডুকেশনাল কন্টেন্ট প্রোভাইড করবো। তো এখানে ক্যাচটা হচ্ছে যে কোনো একটা এডুকেশনাল কন্টেন্ট ডাউনলোড করার পরে আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই এবং ইন্টারনেট ছাড়া এই কন্টেন্টগুলো শেয়ার করতে পারবো। যেমন ধরা যাক আমি একজন ফার্মার এবং আমার এরিয়ায় ইন্টারনেট কানেক্টিভিটি খুব একটা ভালো না। তো আমি কিছু এডুকেশনাল কন্টেন্ট ডাউনলোড করতে পেরেছি। এখন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্টারনেট ছাড়া আমি আমার প্রতিবেশী ফার্মারের ডিভাইসে এই কন্টেন্টগুলো শেয়ার করতে পারবো, এবং একইভাবে তার কন্টেন্টগুলো আমি শেয়ার করে নিয়ে আসতে পারবো। তো এই এডুকেশনাল কন্টেন্টগুলো খুব সহজেই ইউজার ডিভাইসে স্টোর করার জন্য এবং এফিসিয়েন্টলি ডিভাইস টু ডিভাইস শেয়ার করার জন্য আমরা নিজেদের একটা কাস্টম ডাটা স্ট্রাকচার ইউজ করেছি। এই ডাটা স্ট্রাকচারটা কিভাবে কাজ করছে এটা আমরা ডিটেলসে দেখবো। আমাদের নেক্সট ফিচার হচ্ছে আমরা আমাদের ফার্মারদের জন্য বা ইউজারদের জন্য টাইমলি এবং রিলায়েবল বিভিন্ন ধরনের অ্যালার্ট প্রোভাইড করার চেষ্টা করব। এগুলো কি ধরনের অ্যালার্ট হবে? ধরা যাক ওয়েদার ফোরকাস্ট রিলেটেড অ্যালার্ট হতে পারে, ডেইলি টাস্ক রিমাইন্ডার টাইপের অ্যালার্ট হতে পারে। তো আমাদের এই পুরো অ্যালার্ট সিস্টেমটা বা নোটিফিকেশন সিস্টেমটা আমরা ইমপ্লিমেন্ট করেছি হচ্ছে এসএসই প্রোটোকল দিয়ে, উইচ ইজ শর্ট ফর সার্ভার সেন্ট ইভেন্টস। এটা খুবই লাইটওয়েট একটা প্রোটোকল। এটা বেসিক্যালি পাবসাব মেথডে কাজ করে। এখানে আমরা ওয়েব সকেট বা এই ধরনের কোনো হেভি টেকনোলজি ইউজ করিনি অ্যালার্ট সিস্টেমের জন্য। আমাদের আরেকটা কোর ফিচার হচ্ছে যে আমরা ফার্মারদেরকে ফার্মিং জার্নাল তৈরি করতে সাহায্য করব। এটা খুবই ইজি টু ইউজ একটা এআই ফিচার। এটা কিভাবে কাজ করবে? আমরা ফার্মারদের কাছ থেকে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার ইনপুট হিসেবে নিব। তো এই অ্যান্সারগুলো প্রোভাইড করা ফার্মারদের জন্য খুবই ইজি হবে, আমরা এটা সেভাবে ডিজাইন করেছি। এবং তারপরে তাদের অ্যান্সারের উপর বেস করে আমাদের এআই এজেন্ট তাদেরকে খুব সুন্দর একটা ডায়েরি এন্ট্রি জেনারেট করে দিবে। তো প্রতিদিন যখন তারা এরকম একটা ডায়েরি এন্ট্রি জেনারেট করবে, মাস শেষে দেখা যাবে যে তাদের সুন্দর একটা ফার্মিং জার্নাল রেডি হয়ে গেছে। তাদের যে হারভেস্ট সিজন, এটা নিয়ে তাদের একটা পার্সোনাল ডায়েরির মতো হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের আবাদ ইউজারদের জন্য আমাদের কোর ফিচার গুলো। তার সাথে আমাদের আরো কিছু ইউজার ফিচার আছে, যেমন আমাদের একটা এআই অ্যাসিস্ট্যান্ট চ্যাটবট আছে, একটা প্রবলেম সলভিং বট আছে, এবং আমাদের একটা ইমেজ অ্যানালাইসিস ফিচার আছে, যেখানে হচ্ছে তারা তাদের ক্রপ রিলেটেড বিভিন্ন ইমেজ যদি প্রোভাইড করে, তাহলে সেখানে কোনো ক্রপ ডিস আছে কিনা সেটা ডিটেক্ট করে আমরা তাদেরকে অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো যে এই ইস্যুটা নিয়ে আসলে কি করা যায়। তো আমরা আমাদের রিয়াক্ট নেটিভ দিয়ে তৈরি করা একটা মোবাইল অ্যাপ্লিকেশনের ফিচারগুলো সম্পর্কে জানলাম। আর আমাদের ক্লায়েন্ট সাইড আসলে দুইটা, আমাদের ফ্রন্ট এন্ড পার্ট হচ্ছে দুইটা। আমাদের রিয়াক্ট দিয়ে তৈরি করা একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, যেটা হচ্ছে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডের মতো কাজ করে। এই অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আমরা অ্যাডমিন সাইডের বিভিন্ন ফিচার ডেমনস্ট্রেট করে দেখাবো। যেমন আমরা অ্যাডমিন সাইড থেকে রিয়েল টাইমে বিভিন্ন রকমের এডুকেশনাল কন্টেন্ট বা প্রজেক্ট জেনারেট করে দেখাবো। এখানে আমাদের কন্টেন্ট জেনারেশনের জন্য একটা এআই ফিচার আছে, সেটা আমরা ডেমনস্ট্রেট করে দেখাবো। আমাদের আরো অ্যাডমিন ফিচারের মধ্যে থাকবে যে আমরা রিয়েল টাইমে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, সেমি ব্রডকাস্ট বিভিন্ন টাইপের অ্যালার্ট ক্রিয়েট করে দেখাবো। আমাদের অ্যাডমিন সাইডে আমরা বিভিন্ন রিজনের জন্য ওয়েদার ফোরকাস্ট বেস করে দেখাতে পারবো, এবং সেই ওয়েদার ফোরকাস্টের উপর বেস করে আমরা ওয়েদার ফোরকাস্ট রিলেটেড অ্যালার্ট কিভাবে ক্রিয়েট করা যায় অ্যাডমিন সাইড থেকে সেটাও দেখবো। অ্যাডমিন ড্যাশবোর্ডে ফার্মারদের সমস্ত ইনফরমেশন দেখা যাবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে আমাদের ফার্মাররা যখন অ্যাসিস্ট্যান্ট চ্যাট বটে বা প্রবলেম সলভিং বটে বা ডায়েরি জেনারেশনের সময় যে বিভিন্ন অ্যান্সার ইনপুট দেয় বা বিভিন্ন কোশ্চেন প্রোভাইড করে, তাদের প্রবলেমগুলো যখন শেয়ার করে, তখন আমাদের এআই এজেন্ট যদি কনসার্নিং কোনো ইস্যু ডিটেক্ট করে ফেলে, তখন সে আমাদের ডাটাবেজে একটা ইস্যু ক্রিয়েট করে।
আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আমরা পরবর্তীতে এই সমস্ত ইস্যুগুলো সিলেক্ট করে বা ফিল্টার করে কোনো একটা রিজিয়নের অ্যাক্রসে বা কোনো একটা ক্রপ রিলেটেড ইস্যুগুলো সিলেক্ট করে আমরা সেই ইস্যুগুলোর উপর অ্যানালাইসিস চালাতে পারবো। এবং আমাদের এআই এজেন্ট তখন ডিটেক্ট করার চেষ্টা করবে যে এই ইস্যুগুলোর অ্যাক্রসে কোনো সার্টেন প্যাটার্ন ডিটেক্ট করা যায় কিনা, কোনো একটা সার্টেন কনসার্নিং ইস্যু ডিটেক্ট করা যায় কিনা। এবং এই ধরনের কোনো প্যাটার্ন যদি অ্যাডমিন সাইড থেকে আমরা ডিটেক্ট করে ফেলতে পারি, তখন আমরা সেরকম একটা রিলেভেন্ট অ্যালার্ট ক্রিয়েট করে ফেলতে পারবো। তো এইভাবে আমাদের বাকি সমস্ত ফিচারগুলো আবার অ্যালার্ট সিস্টেমের সাথে কানেক্টেড। তো ফিচারগুলোর একটা ওভারভিউ আমরা দেখলাম যে আমাদের কিছু ইউজার ফিচার আছে এবং অ্যাডমিন ফিচার আছে। তো এই ফিচারগুলো ডেমনস্ট্রেট করার জন্য আমরা দুইটা ফ্রন্ট এন্ড সাইট তৈরি করেছি, যেটা আমরা বললাম যে একটু আগে, যে একটা মোবাইল অ্যাপ্লিকেশন এবং একটা ওয়েব অ্যাপ্লিকেশন। এবং পুরা অ্যাপ্লিকেশনটার জন্য আমাদের একটা রোবাস্ট একটা ব্যাকএন্ড আছে। এই ব্যাকএন্ডটাকে আমরা টোটাল 14টা মাইক্রো সার্ভিসে ভাগ করেছি। এখানে হচ্ছে 9টা স্প্রিং বুট সার্ভিস এবং 5টা হচ্ছে ফাস্ট এপিআই সার্ভিস। এই সার্ভিসগুলো আমরা যদি একটু দেখি, মাইক্রো সার্ভিসগুলো এখানে আমরা পোর্ট নাম্বার সহ এখানে মাইক্রো সার্ভিসগুলো দেখতে পাচ্ছি যে কোন পোর্টে আমাদের কোন মাইক্রো সার্ভিসটা রান হচ্ছে। এবং আমরা এখানে বাম পাশের গুলো হচ্ছে স্প্রিং বুট সার্ভিস এবং ডান পাশের গুলো ফাস্ট এপিআই সার্ভিস। তো এই হচ্ছে আমাদের 14টা মাইক্রো সার্ভিস। আর আমাদের ডাটাবেস ফ্রেমওয়ার্ক হচ্ছে PostgreSQL। আমাদের প্রত্যেকটা মাইক্রো সার্ভিসের জন্য আলাদা আলাদা ডাটাবেস মেনটেন করা হয়েছে এবং ডাটাবেসের ভিতরে তাদের নিজস্ব টেবিলগুলো মেনটেন করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের প্রজেক্টের মেইন রিপোজিটরি। আমরা দুইটা ফ্রন্ট এন্ড সাইডের কথা বলছিলাম, একটা হচ্ছে আমাদের রিয়াক্ট নেটিভ দিয়ে তৈরি করা মোবাইল অ্যাপ্লিকেশন এবং আরেকটা হচ্ছে রিয়াক্ট দিয়ে তৈরি করা অ্যাডমিন সাইডের জন্য ওয়েব অ্যাপ্লিকেশন। আর আমাদের 14টা যে মাইক্রো সার্ভিস, প্রত্যেকটা মাইক্রো সার্ভিস আলাদা আলাদা রিপোজিটরিতে মেনটেন করা হয়েছে। তো আমাদের 14টা মাইক্রো সার্ভিস এবং দুইটা ফ্রন্ট এন্ড সাইড আর মেইন রিপো, টোটাল 17টা গিটহাব রিপোজিটরি অ্যাক্রসে আমরা কোড মেনটেন করছি। এই প্রত্যেকটা রিপোজিটরি হচ্ছে প্রাইভেট রিপোজিটরি হিসেবে রাখা এবং প্রত্যেকটাতেই হচ্ছে জাভাফেস্টের যে সাজেস্টেড অ্যাকাউন্ট সেটাকে কোলাবরেটর হিসেবে অ্যাড করা হয়েছে। আর আমরা পুরো ব্যাকএন্ডটা হচ্ছে রান করছি কম্পোজ ডকার কম্পোজ দিয়ে। তো এখানে আমরা কম্পোজ ফাইলটা যদি একটু দেখি, আমাদের এই যে এখানে কম্পোজ ফাইলের ভেতরে সবগুলো মাইক্রো সার্ভিস এবং আমাদের ডাটাবেস সার্ভিস এবং লাস্টে হচ্ছে অ্যাডমিন সাইডের জন্য আমাদের যে ওয়েব অ্যাপ্লিকেশন, এই টোটাল 16টা সার্ভিস আমরা কম্পোজ ফাইলের মাধ্যমে রান করে আমরা ফিচার ডেমনস্ট্রেট করব। আর মোবাইল অ্যাপ্লিকেশনটা আমরা আলাদা করে আলাদা একটা VS কোড টার্মিনালে রান করে দেখাবো। ফিচার ডেমনস্ট্রেশনের জন্য আমরা ব্যাকএন্ড ডকারে রান করে দেখাচ্ছি। আর পরে আমরা গুগল ক্লাউডে ভিএম খুলে পুরো ব্যাকএন্ড এবং অ্যাডমিন সাইডের ওয়েব অ্যাপ্লিকেশন ডিপ্লয় করে দিয়েছি। এবং ডিপ্লয়মেন্টের পরে আমাদের দুইটা ফ্রন্ট এন্ডেরই যত ব্যাকএন্ড কানেকশন, এগুলো আমরা ডিপ্লয়েড এপিআই দিয়ে আপডেট করে দিয়েছি। এই আমাদের অ্যাডমিন সাইডের ওয়েব অ্যাপ্লিকেশন এবং ব্যাকএন্ডের এন্ড পয়েন্টগুলো কিভাবে অ্যাক্সেস করা যাবে, এটা আমরা পরে ডিপ্লয়মেন্ট পার্টে ডিটেলসে দেখব। আমরা আরো একটা বিষয় একটু মেইন রিপো থেকে দেখে যাব, সেটা হচ্ছে আমাদের এখানে ডকার কম্পোজ দিয়ে আমরা রান করছি। তো এখানে আমাদের একটা ইএনভি ফাইল আছে এবং একটা init.sql ফাইল আছে আমাদের ইউনিট ডিবি ফোল্ডারের ভিতরে। এই ফাইলটা আমরা মেইন রিপোতে পুশ করিনি, এটার ভিতরে কিছু সিক্রেট কন্টেন্ট করছে তাই। তো এই ফাইলটার কাজ আসলে কি? এই ফাইলটা হচ্ছে আমরা যখন কম্পোজ ফাইল দিয়ে আমরা ডাটাবেসটা যখন রান করি, তখন আমাদের এই ফাইলটা আমাদের প্রত্যেকটা মাইক্রো সার্ভিসের জন্য আলাদা আলাদা একটা ডাটাবেস ক্রিয়েট করে এবং প্রত্যেকটা ডাটাবেসের সাথে কানেক্ট করে হচ্ছে আমাদের যে আবাদ ইউজার, সেই ইউজারকে হচ্ছে প্রয়োজনীয় পারমিশনগুলো গ্রান্ট করে। এবং আমাদের প্রত্যেকটা সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সার্ভিসগুলো এখানে যে সাব মডিউল হিসেবে লিঙ্ক করা আছে। এই সাব মডিউলের ভিতরে আমরা গেলে দেখতে পাবো যে প্রত্যেকটা সার্ভিসের ভিতরে ডাটাবেস মাইগ্রেশন ফাইলে হচ্ছে আর ডাটাবেস, প্রত্যেকটা ডাটাবেসের যে টেবিল ক্রিয়েশন কোয়েরিগুলো এবং কিছু ডামি ডাটা ইনসার্শনের যে কোয়েরিগুলো, এগুলো হচ্ছে ডাটাবেস মাইগ্রেশন ফাইলে লেখা আছে। তো এই মাইগ্রেশন ফাইলগুলো তখন ডাটাবেস মাইগ্রেশন ফাইলগুলো তখন রান হয় এবং আমাদের ব্যাকএন্ড চালানোর মতো বা ফিচার ডেমনস্ট্রেশন করার মতো এনাফ একটা ডাটাবেস তখন সেট আপ হয়ে যায়। তো আমরা এখানে পুরো ব্যাকএন্ডটা এবং ডাটাবেস ডকারে রান করেছি। আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডটাও আমরা ডকারে রান করেছি এবং আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমরা আলাদা একটা টার্মিনালে রান করেছি। তো আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডটাই যে এখানে দেখতে পাচ্ছি, আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা বিভিন্ন রকমের অ্যাডমিন ফিচার, যেমন কন্টেন্ট, প্রজেক্ট ম্যানেজ করা, অ্যালার্ট ম্যানেজ করা, ওয়েদার ফোরকাস্ট, এগুলো আমরা দেখবো। আর তার সাথে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন। তো মোবাইল অ্যাপ্লিকেশনে আমরা ফিচার ডেমনস্ট্রেশন শুরু করি। আমরা নতুন একজন ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করি। নতুন ইউজার হিসেবে আমরা রেজিস্ট্রেশন করতে চাইলে আমাদের একটা মোবাইল নাম্বার লাগবে। আমরা এখানে একটা জিনিস একটু পয়েন্ট আউট করতে চাই যে আমরা খুব সহজে হচ্ছে আমরা ইমেল দিয়ে যদি রেজিস্ট্রেশন বা লগ ইন জিনিসটা কমপ্লিট করতাম, তাহলে হচ্ছে আমরা ফায়ারবেস অথেন্টিকেশন বা এই ধরনের কিছু খুব সহজ
ফিচার, মানে কিছু ফিচার হচ্ছে আমরা খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারতাম, কিন্তু আমরা হচ্ছে ইমেইলের বিষয়টা যেতে চাইনি, কারণ আমাদের বেশিরভাগ ইউজার হচ্ছে দেখা যাবে যে তাদের হয়তো ইমেল নাও থাকতে পারে। তো আমরা হচ্ছে ওই ডিপেন্ডেন্সিটা রাখতে চাইনি। আমরা হচ্ছে মোবাইল নাম্বার যেহেতু সবার থাকবে, মোবাইল নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন লগ ইন এই জিনিসটা কমপ্লিট করার চেষ্টা করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম, গ্রাম এটা সিলেক্ট করা ছিল আগে থেকে। আমরা একটা রিজিয়ন সিলেক্ট করি, আমরা জেলা হিসেবে ধরা যাক খুলনা সিলেক্ট করলাম। তো এখানে আমাদের এই যে নিবন্ধন সম্পন্ন হয়ে গেছে। তো এখানে আমাদের ওয়েলকাম জানানো হচ্ছে, এখানে আমাদের ওয়েলকাম জানানো হচ্ছে। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু বেশিরভাগ ফিচারই এখানে আমরা অ্যাক্সেস করতে পারছি না, কারণ আমরা এখনো ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করলেও আমরা আসলে ফার্মার হিসেবে এখনো রেজিস্ট্রেশন করি নাই। তো আমরা এই যে ফিচারগুলো এখানেও দেখতে পাচ্ছি, কিন্তু এখানেও আমরা দেখতে পাবো যে আমরা কিন্তু এই ফিচারগুলো এখনো অ্যাক্সেস করতে পারবো না। তার আগে আমাদেরকে কৃষক হিসেবে বা ফার্মার হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা যেই ফিচারগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা এই এডুকেশনাল কন্টেন্টগুলো এবং প্রজেক্টগুলো দেখতে পাচ্ছি। তো এইখানে একটা মাত্র কোর্স আমরা দেখতে পাচ্ছি। একটা মাত্র কোর্স দেখতে পাওয়ার কারণ কি, আমরা যদি সব কোর্সের ভিতরে একটু যাই তাহলে এই যে আমাদের বর্তমানের কোর্সগুলো একটাই, কিন্তু সমস্ত কোর্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আরো অনেক কোর্স আছে। এই কোর্সগুলোর প্রতি কিছু দেখা যাচ্ছে সবুজ, কিছু দেখা যাচ্ছে লাল। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা লোকালি এই একটা কোর্সই এখন সেভ রেখেছি। একটা কোর্স কিভাবে আমরা সেভ রাখলাম, ওই যে আমরা খুলনা থেকে রেজিস্ট্রেশন করেছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো কোর্সে এই যে রিজিয়ন অনুযায়ী বা ক্রপ অনুযায়ী কিছু ট্যাগ আছে, সেই ট্যাগ অনুযায়ী হচ্ছে আমরা এই কোর্সটা লোকালি সেভ করেছি, যে আমরা খুলনা অঞ্চলের মানুষদের জন্য এই কোর্স কন্টেন্টটা তৈরি করেছিলাম। এবং নিচের কোর্স কন্টেন্টগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুলনা কোথাও নেই, যার কারণে হচ্ছে ওটা অটোমেটিক্যালি লোকালি সেভ হয়নি। তো কিন্তু কৃষক কি চাইলে এই কন্টেন্ট গুলো অ্যাক্সেস করতে পারবে না? সে অবশ্যই চাইলে অ্যাক্সেস করতে পারবে। সে নিজের জন্য লোকালি যে এটা চাইলে সেভ করতেই পারে। যেমন এই যে আমি সেভ করে ফেললাম, এখন আমার দুইটা কোর্স সেভ আছে। আমি যদি এই কারেন্ট কোর্সে যাই, কারেন্ট কোর্সে গেলে দেখতে পাবো এখন একটা জায়গায় দুইটা কোর্স চলে আসছে, এবং এই কোর্সটা চাইলে আমি আবার বাদও দিতে পারবো, এটা আমার লোকাল স্টোরেজ থেকে এখন বাদ হয়ে গেল। তো এই কন্ট্রোলটা আমরা ফার্মারের হাতে রেখেছি। তো এইখানে আমরা যদি একটু কোর্সটার এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আমরা চাইলে হচ্ছে ফসলের বেসিসে অথবা রিজিয়নের বেসিসে আমরা কোর্সগুলো চাইলে ফিল্টারও করতে পারবো। তো আমরা হচ্ছে এই ফিল্টারটা ক্লিয়ার করে দিই। ফিল্টারের আইডিয়াটা আশা করি বোঝা যাচ্ছে। তো এখানে আমরা একটু কোর্সের ভিতরে যদি যাই, এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মেইন কোর্স কন্টেন্ট, এবং এখানে একটা কুইজও আছে। এই কুইজ হচ্ছে কি ফার্মাররা, ইউজাররা পার্টিসিপেট করতে পারবে, এবং তারা এখান থেকে আসলে কি শিখলো এটা টেস্টও করতে পারবে। খুবই ইজি কোর্স কন্টেন্ট। এইখানে আমরা কোর্সের যে এই ডাটা স্ট্রাকচারটা, এইটা একটু আমরা খেয়াল করি। এইটা হচ্ছে আমাদের কোর্সের ডাটা স্ট্রাকচার। এখানে আমরা আইডি, টপিক আইডি এগুলো দেখতে পাচ্ছি। আমরা একটু আর্টিকেল ফিল্টার দিকে খেয়াল করি। এই যে আমাদের পুরো আর্টিকেলটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এটা একটা মাত্র স্ট্রিং, একটা মাত্র স্ট্রিং। এই স্ট্রিংটায় আমরা পুরো কোর্স কন্টেন্টটা সাজিয়েছি হচ্ছে যে মার্কডাউন ফরম্যাটে। তো মার্কডাউন ফরম্যাটে সাজানোর ফলে আমাদের সুবিধাটা কি হয়েছে, আমরা ফ্রন্ট এন্ডে মোবাইল অ্যাপে আমরা যখন কোর্সের কন্টেন্টটা দেখাই, তখন আমরা একটা মার্কডাউন পার্সার ইউজ করি। এই মার্কডাউন পার্সারটা কি করে, এই আর্টিকেল ফিল্ডটাকে সে পার্স করে, এবং এখানে আমরা দেখি যে এই যে মার্কডাউন সিনট্যাক্স অনুযায়ী এইটা কিন্তু সাব হেডার, তারপর এই যে এইটা কিন্তু বোল্ড লেটারে এই পয়েন্ট আকারে থাকবে। এইটা যদি আমরা দেখি, এই যে দেখা যাচ্ছে এই যে মাঠের ধরন বোল্ড লেটারে পয়েন্ট আকারে আছে। তো আমরা জাস্ট এই পুরা জিনিসটাই আমরা স্ট্রিং হিসেবে এই কোর্স কন্টেন্টের ভিতরে পাস করে দিই, এবং আমরা ফ্রন্ট এন্ডে হচ্ছে ওইটা কি মার্কডাউন পার্সার দিয়ে পার্স করে এখানে ডিসপ্লে করি। এইটার সুবিধাটা কি, এইটা সুবিধাটা হচ্ছে আমাদের পুরা কোর্সটা এখন একটা খুব সহজ একটা জেসন অবজেক্টের ভিতরে চলে আসছে। তো যার কারণে আমাদের স্টোর করা এবং একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে, আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের কোর্স কন্টেন্টের একটা উল্লেখযোগ্য এখানে রিলেটেড একটা ফিচার হচ্ছে যে আমরা ইন্টারনেট ছাড়া একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে আমরা কোর্স কন্টেন্ট গুলো শেয়ার করতে পারবো। তো এই শেয়ারিংটা আমাদের জন্য খুব সহজ হয়ে যায়, খুব এফিসিয়েন্ট হয়ে যায় এই কাস্টম ডাটা স্ট্রাকচারটা ইউজ করার কারণে। তো এইখানে আমরা কোর্স কন্টেন্টটা দেখলাম, আমরা একটা কুইজে পার্টিসিপেট করি। হ্যাঁ, ধরা যাক পিএইচ কেন গুরুত্বপূর্ণ, অম্ল খাদ্য বোঝার জন্য ফসলের কোন উপাদানগুলো সবচেয়ে বেশি প্রয়োজনীয়, ভালো ফলাফল দেখুন 100-100। এইভাবে একজন ফার্মার হচ্ছে সে কুইজে অংশ নিতে পারবে কোর্স কন্টেন্ট গুলো পড়ে। আর আরেকটা জিনিস আমরা দেখে আসি একবারে, সেটা হচ্ছে আমরা এখানে একটা প্রজেক্ট নামে একটা বিষয় দেখতে পাচ্ছি। প্রজেক্টের বিষয়টা কি, প্রজেক্টের বিষয় হচ্ছে যে আমরা এডুকেশনাল কন্টেন্ট ছাড়াও একজন ফার্মার হচ্ছে বিভিন্ন রকমের সার্ভেতে অথবা প্রজেক্টে সে অংশ নিতে পারবে। সেই বিষয়টা কিরকম হবে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকতে পারে, যে সে কি ধরনের ফসল চাষ করতে চায়। এখানে আমরা টেক্সট টাইপের অ্যান্সার দিচ্ছি।
তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপল চয়েস টাইপের অ্যান্সার দিচ্ছি। এখানে কোনো রাইট অ্যান্সার রং অ্যান্সার নেই। এটা অ্যাকচুয়ালি একটা সার্ভে টাইপের। তো বা প্রজেক্ট টাইপের, যেখানে সে পার্টিসিপেট করে আমাদেরকে সাহায্য করতে পারে আর কি। যে সে কি ধরনের এখানে কোনো রাইট অ্যান্সার নাই আমরা দেখতে পাচ্ছি। সে কি ধরনের মেন্টালিটি পজেস করে, এই ধরনের একটা ইনফরমেশন আমি পাবো। অর্থাৎ যার ফলে হচ্ছে আমরা লোকাল মাসের কাছ থেকে একটা রেসপন্স পাবো। এই যে এডুকেশনাল কন্টেন্টের ফিচারটা আমরা দেখলাম, এটার অ্যাডমিন সাইডের একটা কোরেসপন্ডিং ফিচার আছে। এটা একটা এআই ফিচার। ফিচারটা আমরা একটু দেখি। যে ফিচারটা হচ্ছে কিভাবে আমরা রিয়েল টাইমে অ্যাডমিন সাইড থেকে আমরা কন্টেন্ট বা প্রজেক্ট ক্রিয়েট করে দেখাতে পারবো। তো এই কন্টেন্ট জেনারেশনের ফিচারটা আমরা নতুন একটা কন্টেন্ট তৈরি করে দেখাই। এই কন্টেন্টটা তৈরি করার জন্য আমাদের যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো লাগবে এগুলো আমরা দিয়ে দিই। এখানে আমরা কিছু ডাটা আগে থেকে লিখে রেখেছি যাতে আমরা কম্পোজ করে সময় সেভ করতে পারি। ধরা যাক আমরা টাইটেল ইনপুট দিই, এখানে আমরা ক্যাটাগরি ইনপুট দিই। এখানে আর্টিকেল হিসেবে আমরা যেটা ইনপুট দিচ্ছি এটা আমরা একটু পয়েন্ট আউট করি যে আমরা আর্টিকেল হিসেবে কিন্তু খুবই ছোট একটা কন্টেন্ট আমরা এখানে ইনপুট দিচ্ছি, যে আমরা আর্টিকেল হিসেবে এটা ইনপুট দিই। তো এখানে কিন্তু এটা আমাদের কন্টেন্টটা যে শুধু ছোট তা না, আমরা যেরকমটা বলেছিলাম যে আমাদের আর্টিকেল কন্টেন্টটা হচ্ছে মার্কডাউন সিনট্যাক্সে থাকতে হবে, সেটাও নেই। এবং কন্টেন্টটা আসলে যথেষ্ট না। কিন্তু আমাদের হচ্ছে এই কন্টেন্টটাকে আমরা জেনারেট করে সেভ করার জন্য আমরা যখন স্প্রিং বুট সার্ভিসে কল করব, সেই স্প্রিং বুট সার্ভিসটা তখন এতটুকু কন্টেন্ট নিয়ে আমাদের একটা ফার্স্ট এপিআই সার্ভিসের কাছে যাবে, কন্টেন্ট এআই সার্ভিস। সেই ফার্স্ট এপিআই সার্ভিস থেকে সে হচ্ছে যথেষ্ট এতটুকু কন্টেন্ট থেকেই সে আরো বেটার একটা কন্টেন্ট জেনারেট করে নিয়ে আসবে, এবং সেই কন্টেন্টটা হচ্ছে মার্কডাউন সিনট্যাক্সে লেখা থাকবে। তো তো এইভাবে হচ্ছে আমাদের স্প্রিং বুট সার্ভিসটা এবং ফার্স্ট এপিআই সার্ভিসটা মিলে আমাদের পুরো কন্টেন্টটা যে একটা সহজ একটা জেসন অবজেক্টে স্ট্রাকচার করে সেভ করার কথা ছিল, সেইভাবে হচ্ছে তারা কন্টেন্টটাকে আমাদের আমাদের প্রয়োজনীয় যে কাস্টম ডেটা স্ট্রাকচার সেই ফরম্যাটে নিয়ে যাবে। তো আমরা হচ্ছে কন্টেন্টটা জেনারেট করে দেখি। কন্টেন্টটা জেনারেট করার আগে হচ্ছে আমরা কিছু ক্রপ এবং রিজিয়ন হচ্ছে এখানে ট্যাগ হিসেবে দিয়ে দিই, যাতে হচ্ছে আমরা পরে কাদেরকে এগুলো ডিস্ট্রিবিউট করব সেটা আমরা সহজেই ডিটারমাইন করতে পারি। এখানে আমরা ট্যাগগুলো দিয়ে দিয়েছি এবং আমরা এখানে একটা কোশ্চেন অ্যাড করে দিই, কুইজ কোশ্চেন। কুইজ কোশ্চেনটা আমরা এখানে আমরা ইংলিশ অ্যাড করে দিই কোশ্চেনটা সময় সেভ করার জন্য। এই কোশ্চেনগুলো অবশ্যই অ্যাডমিন সাইড থেকে বাংলায় ইনপুট দেওয়া উচিত আমাদের ফার্মারদের জন্য। তো আমরা এখানে সময় সেভ করার জন্য এখানে ইংলিশে ইনপুট দিচ্ছি। রাইট অ্যান্সার ধরা যাক আমরা অপশন 3 দিয়ে দিই। তো আমরা এখানে একটাই কোশ্চেন অ্যাড করলাম, আর কোশ্চেন অ্যাড করলাম না। তো আমরা এখানে কন্টেন্টটা যখন সেভ করলাম, আমরা দেখা যাচ্ছে দেখি আমরা কন্টেন্টটা জেনারেট হয়েছে কিনা। এখানে আমরা এটা রিফ্রেশ করে এই যে আমাদের নতুন কন্টেন্টটা চলে আসছে। তো এই কন্টেন্টটা আমরা একটু দেখি যে আমাদের ইউজার সাইডে আসছে কিনা। তো ইউজার সাইডে কিন্তু এই যে এখানে এখনো আসেনি। আমরা এখানে গেলে দেখবো যে এখানে কিন্তু ওই যে আগের 3টা কন্টেন্টই দেখা যাচ্ছে। তো এটা না আসার কারণ হচ্ছে আমরা বলেছিলাম যে আমরা হচ্ছে এই ফিচারটার উপর থেকে আমরা ইন্টারনেট ডিপেন্ডেন্সি কমিয়ে আনতে চাই। তো এইখানে হচ্ছে এটা আমরা রিয়েল টাইম লোড করিনি, আমরা হচ্ছে কন্টেন্ট তখনই ফেচ করছি যখন হচ্ছে ইউজার লগ ইন বা রেজিস্ট্রেশন করবে। তো আমরা হচ্ছে যেই নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম সেটা দিয়ে আরেকবার লগ ইন করে দেখি যে কন্টেন্টটা চলে আসছে কিনা। এখন যদি আমরা লগ ইন করে সব কোর্স দেখি, তাহলে সব কোর্সে গেলে আমরা দেখতে পাবো যে এই যে লাস্টে এই যে আমাদের নতুন কন্টেন্টটা কিন্তু চলে আসছে। এখন আমরা যদি কন্টেন্টটা দেখি তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু খুবই ছোট একটা ইনসাফিসিয়েন্ট একটা কন্টেন্ট ইনপুট দিয়েছিলাম, কিন্তু সেখান থেকে কিন্তু আমাদের ফার্স্ট এপিআই সার্ভিস হচ্ছে খুব সুন্দর একটা কন্টেন্ট সে তৈরি করে দিয়েছে, এবং এটা কিন্তু মার্কডাউন সিনট্যাক্সে তৈরি করে দিয়েছে, যার কারণে হচ্ছে আমরা খুব সুন্দর করে ইউজার স্ক্রিনে হচ্ছে আমরা কন্টেন্টটা ডিসপ্লে করতে পারছি। তো এইভাবে হচ্ছে আমরা রিয়েল টাইমে অ্যাডমিন সাইড থেকে কন্টেন্ট জেনারেট করে দেখাতে পারি, এবং ইউজার সাইডে হচ্ছে সে এই লোকালি কন্টেন্টগুলো সেভ করে অথবা লোকাল স্টোরেজ থেকে কন্টেন্টগুলো নিজের ইচ্ছা মতো রিমুভও করতে পারে। আর অ্যাডমিন সাইডের আরো একটা রিলেটেড ফিচার আমরা এখান থেকে দেখতে চাই, সেটা হচ্ছে আমরা রিয়েল টাইমে কিভাবে প্রজেক্টও তৈরি করতে পারি অ্যাডমিন সাইড থেকে। অ্যাডমিন সাইডে প্রজেক্ট তৈরি করার জন্য হচ্ছে আমাদের কিভাবে এই যে প্রজেক্টের টাইটেল, ক্যাটাগরি, ডিসক্রিপশন, মানে এই ইউজার সাইডে আমরা প্রজেক্টের যে এই ইনফরমেশনগুলো দেখেছিলাম সেই ইনফরমেশনগুলো হচ্ছে আমাদের অ্যাডমিন সাইড থেকে ইনপুট দিলেই হবে। আর প্রজেক্টটা যেহেতু বেসিক্যালি একটা সার্ভে, আমরা হচ্ছে প্রজেক্টের এখানে কোশ্চেন অ্যাড করে দিব। তো এই প্রজেক্টের কোশ্চেন অ্যাড করার সময় হচ্ছে আমাদের কোশ্চেনটা কি টাইপের হবে, টেক্সট টাইপের হবে নাকি এমসিকিউ টাইপের হবে সেটা অ্যাড করে দিতে হবে। এবং যদি মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন হয় অথবা চেক বক্স টাইপের কোশ্চেন হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অপশন অ্যাড করার একটা ফিচার চলে আসছে। তো যেহেতু আমাদের মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন হলে বা চেক বক্স টাইপের কোশ্চেন হলে বিভিন্ন রকমের অপশন অ্যাড করতে হবে, সেটা চলে আসছে। আর হচ্ছে আমরা প্রজেক্টেও হচ্ছে বিভিন্ন রকমের রিজিয়ন বা ক্রপ হচ্ছে আমরা ট্যাগ হিসেবে দিয়ে দিতে পারবো। তো আমি আর এখানে নতুন একটা প্রজেক্ট তৈরি করে দেখাচ্ছি না, এটা বিষয়টা কন্টেন্ট জেনারেশনের মতোই হবে, সিম্পল একটা আইডিয়া। তো এই হচ্ছে আমাদের অ্যাডমিন সাইডের করেসপন্ডিং ফিচার আমাদের এডুকেশনাল কন্টেন্ট এবং প্রজেক্টের জন্য।
তো এখন আমরা আমাদের নেক্সট ফিচারটা দেখি। নেক্সট ফিচারটা দেখার জন্য আমাদের হচ্ছে কৃষক হিসেবে নিবন্ধন করতে হবে। তো আমরা যদি ফার্মার হিসেবে রেজিস্ট্রেশন করতে চাই, আমাদের ফার্মার হিসেবে রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের কিছু পছন্দের ফসল নির্বাচন করে আমাদের ফার্মার হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা ধরা যাক আমরা যেসব আম, ফসল নিয়ে ইন্টারেস্টেড সেগুলো নিয়ে ধরা যাক আলু এবং সরিষা নিয়ে আমরা ইন্টারেস্টেড, এবং এখানে হচ্ছে আমরা ফার্মার হিসেবে রেজিস্ট্রেশন করছি। তো ফার্মার হিসেবে আমরা রেজিস্ট্রেশন করে ফেলার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাকি ফিচার গুলো কিন্তু এখন অ্যাক্সেস করতে পারছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে অ্যালার্ট গুলো আমরা দেখতে পাবো এখন থেকে। তার সাথে হচ্ছে আমাদের ডায়েরি জেনারেশন বা প্রবলেম সলভিং এই ধরনের ফিচারগুলো আমরা এখন অ্যাক্সেস করতে পারবো। তো আচ্ছা, আমরা ব্যাকে যাই। তো এখানে আমরা দেখি যে আমাদের পছন্দের ফসলগুলো আমরা এখন চাইলে পরিবর্তন করতে পারবো। এখানে আমরা এই যে ফসল পরিবর্তনের লিস্টটা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আমরা ধরা যাক আলু বাদ দিয়ে গমে চলে যাই। গমের সাথে হচ্ছে আমরা ডালও অ্যাড করে দিই। তো এখানে আমরা একটা জিনিস একটু পয়েন্ট আউট করতে চাই যে আমরা যখনই একমাত্র শুধু এখানে এই যে বন্ধকরণে চাপ দিব তখনই হচ্ছে আমাদের এই এই লিস্টটা আপডেট হবে এবং আমাদের এটা ব্যাক এন্ডেও এটা আপডেট হবে। এছাড়া হচ্ছে এই লিস্টটা আপডেট হবে না, কারণ বারবার যদি আমরা এখানে ইচ্ছা মতো চাইলে পরিবর্তন করতেই পারি, বারবার যদি আমরা ব্যাক এন্ডে কল করি সেক্ষেত্রে জিনিসটা এফিসিয়েন্ট হবে না। সেভাবে জিনিসটা হ্যান্ডেল করা হয়েছে। তো এইখানে হচ্ছে আমরা পছন্দের ফসলগুলো সিলেক্ট করার আমাদের টার্গেট ছিল হচ্ছে যে আমরা এই কোর্স কন্টেন্টটা প্রোভাইড করতেও আমরা মানে কাকে আমরা কি ধরনের কোর্স কন্টেন্ট প্রোভাইড করব সেটা হচ্ছে আমরা এটার উপরও ডিপেন্ড করে আমরা ডিসাইড করতে পারবো। তো আমরা এখন অ্যালার্ট সিস্টেমটা একটু দেখি যে আমাদের ফার্মারদেরকে আমরা ৩ টাইপের অ্যালার্ট আমরা প্রোভাইড করতে চাই। প্রথমত আমাদের ওয়েদার ফোরকাস্ট রিলেটেড একটা অ্যালার্ট আছে। এই ওয়েদার ফোরকাস্ট রিলেটেড অ্যালার্টটা আমরা কিভাবে প্রোভাইড করব? এটা হচ্ছে আমরা যদি অ্যাডমিন ড্যাশবোর্ডে যাই তাহলে আমরা দেখবো যে ওয়েদার ফোরকাস্ট নামে একটা সেকশন আছে। এটা হচ্ছে আমাদের ওয়েদার মাইক্রো সার্ভিস নামে একটা মাইক্রো সার্ভিস আছে। সেখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন রিজিয়নের জন্য ওয়েদার ফোরকাস্ট গুলো ফেচ করে নিয়ে আসতে পারি। যেমন ধরা যাক আমরা হচ্ছে খুলনার একজন ফার্মার হিসেবে রেজিস্ট্রেশন করেছিলাম। তো খুলনা রিজিয়নের ওয়েদার ফোরকাস্টটা যদি আমরা নিয়ে আসি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে একটা ওভারকাস্ট ক্লাউড আছে, এখানে একটা ওভারকাস্ট ক্লাউড আছে, বা এখানে হিউমিডিটি খুবই হাই। তো এই ধরনের একটা অ্যালার্ট যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে আমরা ওয়েদার ফোরকাস্ট সেকশন থেকে বের হয়ে আবার অ্যালার্ট সেকশনে চলে যাব। অ্যালার্ট সেকশনে গিয়ে আমরা ধরা যাক কাদের জন্য অ্যালার্ট ক্রিয়েট করব। আমরা ব্রডকাস্ট বাই রিজিয়ন করতে চাই অবশ্যই, খুলনা অঞ্চলের মানুষদের জন্য। তো এখানে একটা সেমি ব্রডকাস্ট একটা অ্যালার্ট হবে এবং এটা অবশ্যই ওয়েদার টাইপের অ্যালার্ট হবে। তো আমরা ধরা যাক কি লিখবো, খুব সামান্য কিছু লিখবো যে 15 তারিখ মেঘলা আবহাওয়া থাকবে, আপাতত এতটুকুই লিখলাম। তো আমরা অ্যালার্ট ডেসক্রিপশন দিয়ে আমরা যদি এখন অ্যালার্টটা সেট করে দিই, এটা একটা সেমি ব্রডকাস্ট অ্যালার্ট হবে এবং এখানে অ্যালার্টটা চলে গেছে এবং এখানে কিন্তু আমরা ওই যে রিয়েল টাইম দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা নতুন অ্যালার্ট চলে আসছে। এখানে যদি আমরা সব সতর্কবার্তাগুলো এখন দেখি, এখানে এই যে আমাদের নতুন সতর্কবার্তা একটা এবং এখানে কিন্তু পুরান কোনো সতর্কবার্তা নেই। তো এখানে একটা জিনিস আমরা একটু বলি যে এই অ্যালার্ট সিস্টেমটা আমরা এসএসই প্রোটোকল দিয়ে ইমপ্লিমেন্ট করেছি। এখানে হচ্ছে আমাদের ইউনিকাস্ট, ব্রডকাস্ট সব ধরনের অ্যালার্ট দেওয়ারই অ্যালার্ট পাঠানোরই সিস্টেম রাখা আছে। আমরা আরো একটা অ্যালার্ট পাঠিয়ে দেখবো। তার আগে আমরা আরেকটা ফিচার দেখি যে এখানে হচ্ছে আমরা অ্যালার্ট গুলো আলাদা করে মার্কিং করার জন্য আমরা অপশন রেখেছি। এটা হচ্ছে যে কোনো একটা র্যান্ডম অ্যালার্ট যেন কৃষক স্কিপ না করে যায় সেই জন্য হচ্ছে এই মার্কাস রিড এই অপশনটা রাখা হয়েছে। এটা যদি কৃষক সাইন মানে মার্ক করে দেয় তার মানে সে ওই অ্যালার্টটা দেখেছে, এটা কনফার্ম। তো তখন হচ্ছে আমরা একটা ব্যাক এন্ড ডাটাবেসে আপডেট করে দিব যে এই অ্যালার্টটা দেখা হয়ে গেছে এবং এখন আর এখানে নতুন কোনো অ্যালার্ট দেখা যাচ্ছে না। তো আমরা একটু অন্য টাইপের অ্যালার্টগুলো দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অ্যালার্ট ব্রডকাস্ট করতে পারি, ইউনিকাস্ট করতে পারি। ধরা যাক আমরা একটা ব্রডকাস্ট অ্যালার্ট ক্রিয়েট করব। ব্রডকাস্ট অ্যালার্ট মানে এটা সবাই পাবে। তো ব্রডকাস্ট অ্যালার্ট যদি আমরা ক্রিয়েট করতে চাই, ধরা যাক আমরা ব্রডকাস্ট অ্যালার্ট এতটুকুই আমরা ডিসক্রিপশনে লিখবো। তো ব্রডকাস্ট অ্যালার্ট লিখতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আর কোনো অপশন আসছে না যে আমরা কাদেরকে পাঠাবো, কোন অঞ্চলে পাঠাবো। যে ধরা যাক আর তো অ্যালার্ট টাইপ একটা আমাদের সিলেক্ট করতে হবে যে আমরা কি টাইপ অ্যালার্ট পাঠাবো। তো ধরা যাক আমরা ক্রপ রিলেটেড একটা ব্রডকাস্ট অ্যালার্ট পাঠাবো। তো এটা যদি আমরা এখন পাঠিয়ে দিই তাহলে আমরা এটাও কিন্তু রিয়েল টাইম চলে আসবে। এই যে আমাদের ফসল টাইপের একটা ব্রডকাস্ট অ্যালার্ট চলে আসছে এবং এটি আমরা কিন্তু লিখেছিলাম। এই যে সব সতর্কবার্তা আমরা যদি এখন দেখি তাহলে এই যে আমাদের নতুন একটা অ্যালার্ট চলে আসছে। এটা হচ্ছে আমাদের রিয়েল টাইম অ্যালার্ট চলে যাচ্ছে আমাদের যে এসএসসি প্রোটোকল দিয়ে আমরা অ্যালার্ট সিস্টেমটা ইমপ্লিমেন্ট করেছি সেখান থেকে। আর আরেক টাইপের অ্যালার্ট যদি আমরা দেখি যে ধরা যাক সেমি ব্রডকাস্ট টাইপের অ্যালার্ট। সেমি ব্রডকাস্ট টাইপের অ্যালার্ট যদি আমরা করি যে ব্রডকাস্ট বাই ক্রপ, তো কি ধরনের ব্রডকাস্ট করলে আমরা হচ্ছে এই অ্যালার্টটা পেতে পারবো? ধরা যাক সরিষা বা পাট এই টাইপের ক্রপে আমরা যদি
এই টাইপের ক্রপ যারা পছন্দের ফসল হিসেবে সিলেক্ট করেছে তাদেরকে আমরা যদি এই অ্যালার্টটা পাঠাই তাহলে আমরা দেখতে পাবো। এটা ধরা যাক একটা সেমি ব্রডকাস্ট টাইপের অ্যালার্ট, আমরা ডিসক্রিপশনে সেটাই লিখি। আর ক্রপের এখানে আমরা লিখবো হচ্ছে মাস্টার্ড, ধরা যাক সরিষা। তো আমরা যদি এই অ্যালার্টটা সেন্ড করে দিই তাহলে এটা আমাদের রিয়েল টাইম চলে আসবে। এই যে ফসল সেমি ব্রডকাস্ট অ্যালার্ট, সেমি ব্রডকাস্ট অ্যালার্ট এটি আমরা মাত্র পাঠিয়েছি। আর আরেক টাইপের অ্যালার্ট হচ্ছে ইউনিকাস্ট অ্যালার্ট। তো ইউনিকাস্ট টাইপের একটা অ্যালার্ট আমরা দেখি, আমরা যদি কোনো ইউজারকে ইউনিকাস্ট একটা অ্যালার্ট করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের ইউজার আইডিটা প্রোভাইড করতে হবে। তো এই ইউজার আইডিটা আমরা আবার কোথায় পাবো? এই ইউজার আইডিটার জন্য হচ্ছে আমাদের এই যে ফার্মার সেকশনে যেতে হবে। এখানে আমরা সমস্ত ফার্মারের লিস্ট দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা ফার্মার আইডি বা ক্রপ বা এই রিজিয়ন এই টাইপের ফিল্টার দিয়ে আমরা ফার্মারদেরকে ফিল্টার করে দেখতে পারবো। তো ফার্মারদেরকে ফিল্টার করে আমাদের দেখতে হবে না, আমরা লেটেস্ট আইডিটাই হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করেছি, তো ওখান থেকে হচ্ছে আমরা ইউজার আইডিটা নিয়ে আসি। আমরা লেটেস্ট যে ফার্মার হিসেবে রেজিস্ট্রেশন করেছিলাম, তো ওখান থেকে আমরা যদি ইউজার আইডিটা নিয়ে এসে আমরা যদি এখানে একটা ইউনিকাস্ট করি, এখানে যদি আমরা আইডিটা দিয়ে দিই এবং এখানে আমাদের একটা অ্যালার্ট ডেসক্রিপশন দিতে হবে। ধরা যাক আমরা লিখলাম হচ্ছে ইউনিকাস্ট অ্যালার্ট। এটা আমরা একটু দেখাই যে এটা হচ্ছে রিয়েল টাইম যাচ্ছে। এই যে এখানে আমরা রিয়েল টাইম এই অ্যালার্টটা দেখতে পাবো। যদি আমরা এখন অ্যালার্টটা সেন্ড করে দিই এখানে ইউনিকাস্ট অ্যালার্টটা চলে আসবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ইউনিকাস্ট অ্যালার্ট চলে আসছে। তো এই হচ্ছে আমাদের ইউনিকাস্ট অ্যালার্ট, ব্রডকাস্ট অ্যালার্ট, সেমি ব্রডকাস্ট অ্যালার্ট, এই টাইপের অ্যালার্ট আমরা সেন্ড করতে পারছি। তার সাথে আমরা আরো একটা জিনিস এখন একটু দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বাকি যে দুই টাইপের অ্যালার্ট ছিল। তো আমরা ওয়েদার ফোরকাস্ট টাইপের অ্যালার্ট দেখেছি যে কিভাবে আমরা রিজিয়ন বেসিসে ওয়েদার ফোরকাস্ট ফেচ করে সেই অনুযায়ী প্রয়োজনীয় অ্যালার্ট ক্রিয়েট করতে পারি। এখন আমরা আরেক টাইপের অ্যালার্ট নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে ক্রপ টাইপের অ্যালার্ট। যে এই টাইপের অ্যালার্ট আমরা কিভাবে রিলায়েবলি তৈরি করতে পারি। তো এইটার জন্য আমাদের অ্যাডমিন সাইডে এই যে অ্যানালাইসিস সেকশন নামে একটা সেকশন আছে। এখানে আমরা বিভিন্ন রকমের ইস্যু ফেচ করে নিয়ে এসে সেগুলোর উপর অ্যানালাইসিস রান করতে পারি। তো ইস্যু জিনিসটা আসলে এখানে আমরা কি বোঝাচ্ছি? তো ইস্যু জিনিসটা হচ্ছে আমাদের ফার্মার সাইডে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে যে বিভিন্ন রকমের ফিচার আছে, যেমন অ্যাসিস্ট্যান্ট একটা চ্যাটবট আছে, তারপরে হচ্ছে প্রবলেম সলভিং একটা বট আছে, তারপর ডায়েরি এন্ট্রি জেনারেশনের জন্য আমরা ফার্মারের কাছ থেকে বিভিন্ন রকমের ইনপুট নেই। তো এই ইনপুটগুলো নেওয়ার সময় বা এই কোশ্চেনগুলো এআই এজেন্টের মাধ্যমে অ্যান্সার করার সময় আমাদের এআই এজেন্ট যদি কনসার্নিং কোনো একটা ফ্যাক্ট ডিটেক্ট করে ফেলে, তখন আমাদের ব্যাকএন্ডে একটা মাইক্রো সার্ভিস আছে, অ্যানালিটিক্স সার্ভিস। সেই সার্ভিসে সে একটা ইস্যু ক্রিয়েট করে দেয়। সেই ইস্যুগুলো হচ্ছে আমাদের ডাটাবেসে জমা হতে থাকে এবং পরবর্তীতে হচ্ছে আমাদের অ্যাডমিন সেই হচ্ছে এই ইস্যুগুলো সে সিলেক্ট করে নিয়ে এসে সে হয়তো সেই ইস্যুগুলোর উপর অ্যানালাইসিস রান করতে পারে। যেমন ধরা যাক আমরা যদি খুলনা রিজিয়ন থেকে কি কি ইস্যু আমরা ডিটেক্ট করতে পেরেছি সেগুলো যদি আমরা দেখি, এখানে একটা ইস্যু দেখা যাচ্ছে। তারপর আমরা ফিল্টার ক্লিয়ার করে আমরা ক্রপ ডিজিজ বা ক্রপ ডিজিজ অথবা ড্রট ওয়ার্নিং টাইপের ইস্যুগুলো আমরা নিয়ে এসে দেখি যে কি ধরনের ইস্যু আমরা পাচ্ছি। যে এখানে দেখা যাচ্ছে 3টা ইস্যু সিলেক্ট হয়ে আসছে। তো এগুলোর উপর আমরা অ্যানালাইসিস রান করতে পারি। যেমন এই যে ডট ওয়ার্নিং টাইপের যে ইস্যুগুলো আমরা সিলেক্ট করে এনেছি সেগুলোর উপর আমরা একটা অ্যানালাইসিস রান করে দেখি। এই যে এই ইস্যুগুলোর ভিতরে যদি কোনো একটা প্যাটার্ন থাকে সেই প্যাটার্নটা হচ্ছে আমাদের এআই এজেন্ট ডিটেক্ট করে ফেলে। এবং যেমন এখানে দেখা যাচ্ছে এই যে খরা এবং অপর্যাপ্ত সেচের কারণে ধান এবং গমের ফলন কম হচ্ছে এবং এই প্যাটার্নটার স্ট্রেংথ কিরকম সেটা হচ্ছে আমাদের এআই এজেন্ট ডিটেক্ট করে নেয়। তো আমরা আরেক টাইপের ইস্যু সিলেক্ট করে দেখি, যেমন ক্রপ ডিজিজ টাইপের ইস্যুগুলো যদি আমরা সিলেক্ট করে দেখি, ফিল্ডে অ্যাপ্লাই করে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে 10টা ইস্যু ব্যাকএন্ড থেকে নিয়ে এসেছি। এবং এই ইস্যুগুলোর উপর আমরা যদি এখন অ্যানালাইসিস রান করে দেখি তাহলে এই যে দেখা যাচ্ছে যে ধানের রোগ সম্পর্কিত অনেকগুলো এন্ট্রি রয়েছে। তো এখানেও একটা স্ট্রং প্যাটার্নের একটা কনসার্নিং ইস্যু ডিটেক্ট হয়েছে। তো এই ধরনের ইস্যু যখন আমরা ডিটেক্ট করে ফেলবো, তো আমরা দেখলাম যে আমরা ধান রিলেটেড একটা সমস্যা আমরা ক্যাচ করেছি। তো ধান হচ্ছে যাদের পছন্দের ফসল তাদের জন্য আমরা একটা অ্যালার্ট ক্রিয়েট করে দিই তাহলে। যে ধরা যাক আমরা এটা করবো হচ্ছে ব্রডকাস্ট বাই ক্রপ, একটা সেমি ব্রডকাস্ট টাইপের অ্যালার্ট হবে। এটা একটা ক্রপ টাইপের অ্যালার্ট হবে এবং এখানে হবে একটা রাইস রিলেটেড অ্যালার্ট, আমরা ডিসক্রিপশনে হয়তো দেখলাম। এবং এখানে হচ্ছে আমরা রাইস সিলেক্ট করবো হচ্ছে ক্রপ টাইপের ক্রপ হিসেবে। তো এখন যেটা হবে যে রাইস বা ধান যাদের পছন্দের ফসল হিসেবে সিলেক্ট করা আছে তাদের কাছে হচ্ছে এই অ্যালার্টটা চলে যাবে। তো আমরা হচ্ছে এই অ্যালার্টটা এখন এই যে সেমি ব্রডকাস্ট করে দিলাম। তো এখানে হচ্ছে আমরা এইখানে এই অ্যালার্টটা দেখতে পাবো না, কারণ ধান হচ্ছে আমাদের পছন্দের ফসল হিসেবে এখানে সিলেক্ট করা নেই। কিন্তু আমরা হচ্ছে এইভাবে অ্যাডমিন সাইড থেকে রিলায়েবলি অ্যানালাইসিস সেকশনের মাধ্যমে যদি আমরা কোনো কনসার্নিং ইস্যু হচ্ছে আমরা ডিটেক্ট করতে পারি, সেই অনুযায়ী আমরা রিলেভেন্ট একটা অ্যালার্ট এখান থেকে কাস্ট করে দিতে পারি। আমাদের আরেক টাইপের অ্যালার্ট আছে, সেটা হচ্ছে টাস্ক রিলেটেড অ্যালার্ট। সেটা হচ্ছে আমরা ফার্মারদেরকে বিভিন্ন রকমের ডেইলি টাস্ক রিমাইন্ডার প্রোভাইড করতে পারি। সেটা হচ্ছে এটার জন্য প্রথমত ফার্মারকে চয়েস করতে হবে সে যে কি ধরনের ডেইলি টাস্ক রিমাইন্ডার গুলো চায়। যেমন ধরা যাক সে যদি চারা বা বপন রিলেটেড টাস্ক রিমাইন্ডার গুলো চায় অথবা মাটি প্রস্তুতির কাজ রিলেটেড টাস্ক রিমাইন্ডার গুলো চায়,
সেটা সে সিলেক্ট করে এখানে চয়েস করে রেখে দেবে, এবং এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ডে আপডেট হয়ে গেল যে এই ফার্মার হচ্ছে এই ধরনের টাস্ক রিমাইন্ডারগুলো সে ডেইলি চায়। এখন এইটা কিভাবে হ্যান্ডেল হবে? এইটার জন্য হচ্ছে আমাদের ব্যাকএন্ডে যে অ্যালার্ট সার্ভিসটা আছে, যে মাইক্রো সার্ভিসটা হচ্ছে আমাদের অ্যালার্ট সিস্টেমটা পুরো হ্যান্ডেল করছে, সেখানে একটা শিডিউলড ফাংশন লেখা আছে। এই শিডিউলড ফাংশনটা নির্দিষ্ট সময় পর পর রান হয়। রান হয়ে সেই হচ্ছে প্রত্যেকটা আমাদের যে টাস্ক রিমাইন্ডার টাইপের যে অ্যালার্টগুলো আছে তাদের এগেনস্টে যে ফার্মাররা আছে তাদেরকে হচ্ছে সে এই টাস্ক রিমাইন্ডারটা ডেইলি পাঠিয়ে দেয়। তো যেমন এখন হচ্ছে আমরা এই শিডিউল ফাংশনটা সেট করে রেখেছি যে এটা হচ্ছে প্রতিদিন ভোর 5টার সময় একবার করে রান হয়। এটা অবভিয়াসলি চেঞ্জ করা যাবে, প্রতিদিন একবার জায়গায় কয়েকবারও রান করা যাবে, অথবা ফার্মারের চয়েস অনুযায়ীও রান করা যাবে। বাট আমরা হচ্ছে এইভাবে ডেইলি টাস্ক রিমাইন্ডারগুলো একটা শিডিউল ফাংশনের মাধ্যমে ফার্মারকে হচ্ছে অ্যালার্ট প্রোভাইড করছি, যে আমাদের টাস্ক রিলেটেড যে অ্যালার্টগুলো। তো এই হচ্ছে আমাদের 3 টাইপের অ্যালার্ট। আমরা ওয়েদার ফোরকাস্ট রিলেটেড অ্যালার্ট দেখলাম, ক্রপ রিলেটেড অ্যালার্ট দেখলাম, টাস্ক রিমাইন্ডার টাইপের অ্যালার্ট দেখলাম। এখন হচ্ছে আমরা আমাদের পরবর্তী ফিচারে চলে যাব। এখন আমরা একটু আমাদের ফার্মিং জার্নালের ফিচারটা দেখি। তো আমাদের ফার্মিং জার্নালের ফিচারটা একটা এআই ফিচার, এবং আমরা প্রেজেন্টেশনের শুরুতেই যেরকম একটা টার্গেটের কথা বলেছিলাম যে খুবই ইজি টু ইউজ একটা এআই ফিচার। তো এই ফিচারটা কিভাবে কাজ করবে, আমরা এখানে ফার্মারের কাছ থেকে হচ্ছে কিছু ইনপুট প্রম্পট করবো। তো ফার্মার যখন এই ইনপুটগুলো দিবে তখন এগুলো দেওয়া হচ্ছে ফার্মারের জন্য খুবই ইজি হবে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশিরভাগই হচ্ছে মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন অথবা সিলেকশন টাইপের কোশ্চেন। তো আমরা এখানে দেখি কি কি ধরনের কোশ্চেন আছে, কিছু রিলেভেন্ট কোশ্চেন, যেমন ফার্মার আজকে কি ধরনের ফসল নিয়ে কাজ করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার চয়েস করা ফসলগুলোর ভিতর থেকে আমরা অপশন দিচ্ছি। তারপর হচ্ছে সে কি ধরনের কাজ করছে বা আজকের আবহাওয়াটা আসলে কিরকম, এই ধরনের ইনপুটগুলো হচ্ছে আমরা ফার্মারের কাছ থেকে চাচ্ছি। তো কিছু রিলেভেন্ট অ্যান্সার আমরা দিয়ে দেখি যে শেষ পর্যন্ত আসলে কি আসে, আজকে কি ধরনের সার ইউজ করেছে বা আজকে কি ধরনের সেচ দেওয়া হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কয়েকটা চেক বক্স পূরণ করলে বা কয়েকটা রেডিও ইনপুট সিলেক্ট করলেই আমাদের এখানে ফার্মার পক্ষ থেকে অ্যান্সার দেওয়া হয়ে যাচ্ছে। আর লাস্টে গিয়ে আমরা একটা ইনপুট বক্সও দেখতে পাচ্ছি আসলে, যে আমরা সবকিছু একেবারে ফার্মারকে অ্যান্সার রেডি না করে দিয়ে ফার্মার যদি কিছু ইনপুট কাস্টমাইজ করতে চাই, লাস্টে আমরা সেই অপশনটাও রেখেছি। তো আমরা সেখানে এখন আর ইনপুট দিলাম না, তো আমরা এই ইনপুটগুলোর বেসিসে একটা ডায়েরি এন্ট্রি জেনারেট করে দেখি যে কি আসে। তো আমরা কিন্তু খুবই ডিসক্রিট কিছু ইনপুট ফার্মার পক্ষ থেকে দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এআই এজেন্ট কিন্তু খুব সুন্দর একটা ডায়েরি এন্ট্রি আমাদের তৈরি করে দিচ্ছে। তো এরকম যদি আমরা প্রতিদিন একটা করে ডায়েরি এন্ট্রি তৈরি করি, তাহলে শেষ পর্যন্ত দেখা যাবে যে আমরা ফার্মারের জন্য আমরা খুবই সুন্দর একটা ফার্মিং জার্নাল তৈরি করে ফেলতে পারবো। এটা হচ্ছে এরকম দেখাবে অনেকটা, যে আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে একটা ইউজারের কয়েকদিনের ডায়েরি এন্ট্রি যদি দেখি, তাহলে এই যে এরকম তার একটা এগ্রিকালচারাল জার্নি আমরা হচ্ছে এখানে দেখতে পাবো। আমাদের নেক্সট ফিচারের মধ্যে আমরা দুটো ফিচার একসাথে দেখবো, সেটা হচ্ছে আমাদের নর্মাল একটা চ্যাটবট আছে আর আরেকটা প্রবলেম সলভিং বট আছে। তো চ্যাটবটটা যদি আমরা একটু দেখি, তাহলে এই যে চ্যাটবটের ভিতরে আমরা বেসিক কিছু কোশ্চেন যদি আমাদের ফার্মারের কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে সেই ধরনের কোশ্চেনগুলো আমরা চ্যাটবটের কাছে করতে পারি। যেমন আমরা যদি একটা কোশ্চেন ফর এক্সাম্পল লিখি যে আলু চাষের সময় কোন কি ধরনের সার প্রয়োজন, এটা যদি আমরা লিখি, তাহলে আমরা চ্যাটবটের কাছ থেকে দেখি আমরা কি টাইপের অ্যান্সার পাই। এই যে আমরা অ্যান্সার পেয়ে গেছি যে আলু চাষের সময় সাধারণত ইউরিয়া, টিএসপি বা একটা ফ্যাকচুয়াল অ্যান্সার, একটা নলেজেবল অ্যান্সার আমরা চ্যাটবটের কাছ থেকে পাবো। এবং আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে একটা প্রবলেম সলভিং বট। এই প্রবলেম সলভিং বটটা আসলে কিভাবে আলাদা, এটা আমরা একটু দেখবো। তো আমরা এখানে হচ্ছে ফার্মারের কাছ থেকে এক্সপেক্ট করছি যে আমরা ফার্মার তার যে কোনো ধরনের সমস্যা সে এখানে লিখতে পারবে। এই যেমন আমরা যদি একটা সমস্যা এখানে লিখি, তাহলে দেখি আমাদের চ্যাটবট, আমাদের প্রবলেম সলভিং বট কি ধরনের অ্যান্সার দেয়। এই যে সে ফার্মারকে একটা নলেজেবল অ্যান্সার দিয়েছে। এবং এখানে আমরা ইমেজ অ্যানালাইসিসের একটা অপশন আছে, যে আমরা যদি আমাদের প্ল্যান্ট ডিটেকশনের জন্য, আমাদের প্ল্যান্ট ডিজিজ ডিটেকশনের জন্য বা এই ধরনের কোনো একটা কনসার্নিং ইস্যু যদি আমরা ছবি তুলে আমরা এই প্রবলেম সলভিং বটকে দিই, তাহলে সে কি ধরনের অ্যান্সার দেয় আমরা একটু দেখি। আমাদের এআই এজেন্টের কাছ থেকে আমরা পাচ্ছি যে এখানে আসলে কি ধরনের সমস্যা হচ্ছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুবই ডিটেইলড একটা অ্যান্সার, যে আমাদের রোগটা কি হয়েছে, সম্ভাব্য কারণ কি হতে পারে, এটা সারানোর উপায়, পরামর্শ, এই ধরনের অ্যান্সার আমরা চ্যাটবটের কাছ থেকে পাচ্ছি। তো এখানে আমাদের এই প্রবলেম সলভিং বটটা আবার চ্যাটবট, সাধারণ চ্যাটবটটা থেকে একটু আলাদা। কিভাবে আলাদা, এটা আমরা একটু ব্যাখ্যা করি।
আমাদের চ্যাটবটকে যখন আমরা কোনো একটা কোশ্চেন করতেছি বা আমাদের প্রবলেম সলভিং বটকে আমরা যখন নর্মাল একটা প্রবলেম সলভ করতে দিচ্ছি, তখন সে হচ্ছে এআই এজেন্টকে সরাসরি কোশ্চেনটা করে এবং এআই এজেন্ট হচ্ছে সে একজন এগ্রিকালচারাল এক্সপার্ট হিসেবে আমাদেরকে একটা অ্যান্সার দেয়। কিন্তু ইমেজ অ্যানালাইসিসের জন্য যখন আমরা একটা ছবি প্রোভাইড করতেছি, তখন হচ্ছে আমরা একটু বিষয়টা আরেকটু জটিল হয়ে যায় আমাদের ব্যাকএন্ডে। সেই জিনিসটা কিভাবে কাজ করে এটা আমরা একটু এখানে দেখি। যে আমরা ফার্মারের কাছ থেকে যখন ইমেজটা নিচ্ছি, তখন আমাদের হচ্ছে ব্যাকএন্ডে একটা স্প্রিং বুট সার্ভিসে এই ইমেজটা আমরা পাঠাই দিই। এটার নাম হচ্ছে ভিশন সার্ভিস। ভিশন সার্ভিসটা কি করে, আমাদের একটা ফাস্ট এপিআই সার্ভিসে একটা হাগিং ফেস মডেল রান হচ্ছে। এই মডেলটা এটা আমরা একটু একটু পরে ডিটেলসে দেখবো। তো সেই মডেলটা যে রান হচ্ছে সেখানে হচ্ছে ইমেজটা পাঠায় দেয় এবং সেখান থেকে হচ্ছে আমাদের ইমেজে কি সমস্যা আছে বা কোনো সমস্যা দেওয়া আছে কিনা সেটা হচ্ছে ডিটেক্ট হয়ে আসে। তো এই যে ডিটেকশনটা, এই যে ডিটেকশনটা তো আমাদের ফার্মারকে আমরা যেভাবে প্রেজেন্ট করছি সুন্দর করে, যে কি ধরনের রোগ হলো, কি এটার সলিউশন কি সম্ভাব্য সলিউশন কি হতে পারে বা সম্ভাব্য সম্ভাব্য কারণগুলা কি ছিল, এই যে আমরা সুন্দর করে প্রেজেন্ট করছি, সেরকম ভাবে সুন্দর করে আসলে ওই মডেল থেকে তো আসে না। সেইটার জন্য আমরা মডেল থেকে যে আউটপুটটা পাই, সেটা আবার আমরা এই আমাদের অ্যাসিস্ট্যান্ট এআই সার্ভিসকে পাঠাই। অ্যাসিস্ট্যান্ট এআই সার্ভিস হচ্ছে সুন্দর করে আমাদেরকে ফার্মারের জন্য একটা অ্যান্সার জেনারেট করে দেয়। আর মাঝখানে আমরা অ্যানালিটিক সার্ভিসে একটা ইস্যু ক্রিয়েট করি। এই যে আমরা ইস্যুটা ক্রিয়েট করি হচ্ছে অ্যাডমিন যাতে পরে এই ইস্যুর উপর অ্যানালাইসিস করতে পারে, সেই জন্য একটা ইস্যু ক্রিয়েট করি। তো এইভাবে হচ্ছে আমাদের ইমেজ অ্যানালাইসিসের ফিচারটা কাজ করতেছে। তো ব্যাকএন্ডের লজিকটা আমরা পরে আরো ডিটেলসে দেখবো। তো এই হচ্ছে আমাদের প্রবলেম সলভিং বট। প্রবলেম সলভিং বটে আমরা নর্মাল প্রবলেমও প্রোভাইড করতে পারি অথবা ইমেজও প্রোভাইড করতে পারি। আর এটা হচ্ছে আমাদের এই চ্যাটবট থেকে আরেকটু আলাদা এই সেন্সে যে আমাদের চ্যাটবট বা ডায়েরি জেনারেশন থেকেও আমরা ইস্যু ক্রিয়েট করার অ্যাবিলিটি আছে। কিন্তু এই প্রবলেম সলভিং বটটার এই সেন্সিটিভিটিটা আমি একটু বাড়িয়ে রেখেছি, যে সে হচ্ছে যেহেতু তার সোল পারপাসই হচ্ছে প্রবলেম সলভ করা, তার হচ্ছে ইস্যু ক্রিয়েট করার সেন্সিটিভিটি একটু বেশি। তো আমরা বলছিলাম যে আমাদের যে ফিচারগুলো আছে এই মোবাইল অ্যাপ্লিকেশনে, যে ডায়েরি জেনারেশন অথবা নর্মাল অ্যাসিস্ট্যান্ট চ্যাট বট বা প্রবলেম সলভিং বট, এই সমস্ত ফিচারগুলোই আমাদের অ্যালার্ট সিস্টেমের সাথে কানেক্টেড। তো কিভাবে কানেক্টেড এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, আমাদের ডায়েরি জেনারেশনের সময় আমরা ফার্মারের কাছ থেকে যে ইনপুটগুলো নিই বা প্রবলেম সলভিং বট বা চ্যাটবট থেকে, চ্যাটবটে যখন ফার্মার একটা কোশ্চেন করে, তো আমরা এতক্ষণ ধরে এটা বোঝার চেষ্টা করছিলাম যে কিভাবে কোনো একটা কনসার্নিং ইস্যু যদি আমাদের এআই এজেন্ট ডিটেক্ট করে ফেলে, তখন সেই অ্যানালিটিক সার্ভিসে একটা ইস্যু ক্রিয়েট করে। তো এই ইস্যুগুলো অ্যানালাইসিস করেই হচ্ছে অ্যাডমিন পরে হচ্ছে কোনো একটা প্যাটার্ন যদি সে ডিটেক্ট করতে পারে, তখন তার উপর বেস করেই সে হচ্ছে অ্যালার্ট সেকশন থেকে আবার একটা অ্যালার্ট ক্রিয়েট করে। তো এইভাবে আমাদের অ্যালার্ট সিস্টেমটাকে সাপোর্ট দিচ্ছে হচ্ছে আবার অন্য ফিচারগুলো। তো আমরা শুরুতেই এডুকেশনাল কন্টেন্টের ফিচারটা দেখেছি। তো তখনই আমরা বলছিলাম যে আমাদের এই আবাদ অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আমরা হচ্ছে এডুকেশনাল কন্টেন্টগুলো একটা কাস্টম প্রোটোকলের মাধ্যমে এফিশিয়েন্টলি ইউজারের ডিভাইস টু ডিভাইস ইন্টারনেট ছাড়া শেয়ার করতে পারবো। তো যেহেতু আমরা এখন ফার্মার হিসেবে রেজিস্ট্রেশন করে ফেলেছি, আমরা এখন এই শেয়ার ফিচারটা ডেমনস্ট্রেট করতে পারবো। এটা এখন আমার টিমমেট দুইটা ফিজিক্যাল ডিভাইস দিয়ে একবার লাইভ ডেমনস্ট্রেট করে দেখাবে। ধরা যাক আমাদের কাছে দুজন কৃষক আছেন, অদিত এবং ইরতিয়াজ। তাদের কাছে ভিন্ন ভিন্ন কোর্স ডাউনলোড করা আছে। তার কাছে সেচ ও পানি, এখানে কৃষি পরিচিতি আর অর্গানিক কৃষি, অর্থাৎ তাদের কাছে কোনো কোর্সেরই কোনো মিল নেই, ভিন্ন ভিন্ন কোর্স ডাউনলোড করা আছে। তারা চান কোর্সগুলো শেয়ার করে নিতে নিজেদের মধ্যে, কিন্তু তাদের কারো কাছেই ইন্টারনেটের সুব্যবস্থাপনা নেই। তাহলে তারা যেভাবে শেয়ার করতে পারেন তার জন্য তাদের একজন হটস্পট এনেবল করবেন। এই হটস্পটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার হটস্পটের নাম ইমতিয়াজ কবির। তো অন্যজন ওয়াইফাই এনেবল করে ওয়াইফাই থেকে ইমতিয়াজ কবির ওয়াইফাইতে কানেক্ট হয়ে নেবেন, অর্থাৎ তার যে হটস্পট সেখানে কানেক্ট হয়ে নেবেন। তাদের কিন্তু এখনও কোনো ইন্টারনেট সুব্যবস্থাপনা নেই, অর্থাৎ ইন্টারনেটের প্রয়োজন নেই। একজন হটস্পট এনেবল করবেন, অন্যজন সেই হটস্পটে ওয়াইফাইয়ের মাধ্যমে যুক্ত হবেন। আচ্ছা, এ পর্যায়ে তারা অ্যাপে এসে একজন উভয়ই শেয়ার অপশনে যাবেন। যাওয়ার পর তাদের দুজনের যে কোনো একজন সার্ভার তৈরি করবেন, অন্যজন সার্ভারে যুক্ত হবেন। তো ধরা যাক অদিত সার্ভার তৈরি করছেন, তার সার্ভার তৈরি হয়ে গেলে অন্যজন সার্ভারে যুক্ত হতে পারবেন এবং এখানে তার অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে নিকটবর্তী সার্ভারগুলো স্ক্যান করে এখানে একটা তালিকা প্রদর্শন করবে। সে চাইলে এখানে একাধিক সার্ভারের অপশন থেকে তার পছন্দের সার্ভারে, অর্থাৎ ধরা যাক তার বন্ধু অদিতের সার্ভারে সে যুক্ত হবে। যেই মাত্র তারা যুক্ত হবে, সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কোর্সগুলো আদান প্রদান হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি অদিতের এখানে বলছে দুটি নতুন কোর্স গ্রহণ করা হয়েছে। যেই দুটি কোর্স অদিতের ছিল না, ইরতিয়াজের কাছে ছিল। এখানে দেখাচ্ছে শেয়ারকারী ইরতিয়াজ সময় সহ দেখাচ্ছে। একইভাবে
এখানেও আমরা দেখতে পাচ্ছি একটি নতুন কোর যুক্ত হচ্ছে, যেটি ইর্তিজের কাছে ছিল না, অদিতের কাছে ছিল, সেটি এখানে চলে এসেছে। এবং এটি কিন্তু শুধুমাত্র এই লিস্টে এসেছে এমনটা না, তাদের কাছে তাদের যে কোর্সের সমূহের তালিকা আছে সেখানেও দেখুন 3টি কোর্সই চলে এসেছে, যেটি তার কাছে আগে থেকে ছিল এবং যে দুটি যুক্ত হয়েছে। একইভাবে তার কাছেও কিন্তু যে দুটি কোর্স আগে থেকে ছিল এবং এই যে তৃতীয় যে কোর্সটি নতুন এসেছে সেটি চলে এসেছে। এবং কেউ যদি মনে করে যে না, এখানে ধরা যাক অদিত চিন্তা করছে যে সে হচ্ছে শুধুমাত্র অর্গানিক কৃষিটি রাখবে, এই কৃষি পরিচিতি সে আসলে রাখতে চায় না, সে তখন কিন্তু চাইলে এই কোর্সটি চাইলে রিমুভও করে দিতে পারে। ধন্যবাদ। আমাদের অফলাইন শেয়ারিং ফিচারটা আসলে শুধুমাত্র এরকমভাবে কাজ করে না যে একজন ফার্মারের কাছে যেই কন্টেন্টগুলো আছে সেগুলো হচ্ছে আরেকজনের ফার্মারের কাছে একদম সরাসরি ব্রডকাস্ট করে দেওয়া বা হচ্ছে যত কন্টেন্ট আছে সব কিছুকে একসাথে পাঠিয়ে দেওয়া, এভাবে কাজ করে না। আমাদের অফলাইন শেয়ারিং যেই ফিচারটা সেটা হাইলি অপটিমাইজড এবং একটা কাস্টম প্রোটোকলের উপর দাঁড়িয়ে আছে। সেই কাস্টম প্রোটোকলটা হচ্ছে এরকম যে আমাদের এই যত হচ্ছে তথ্য আদান প্রদান হবে, যেই কোর্সগুলো আদান প্রদান হবে, তার একটা প্রোটোকলটার শুরুতে আমরা প্রথমে ইউজার নেমে আদান প্রদান করব। আচ্ছা, ইউজার নেম আদান প্রদান করব, দেন হচ্ছে আমরা কিছু মেটাডেটা আদান প্রদান করব। সো আমাদের মেটাডেটার মধ্যে হচ্ছে কোন কোন টপিক আছে, টপিকে ওই পার্টিকুলার কোর্সের টপিক আইডি কি এবং তার তার ওই কোর্সের আইডিটা কি, এইগুলো হচ্ছে তার মেটাডেটা। এগুলো কেন ট্রান্সফার করব? কারণ যখন এগুলো ট্রান্সফার করব তখন যে রিসিভার যেই মেটাডেটা রিসিভ করছে সে বুঝতে পারবে সে কি এই কোর্সটা চায় কি চায় না। তখন এই মেটাডেটার উপর ভিত্তি করে সে পার্টিকুলার কিছু কোর্স বা লেসনকে রিকোয়েস্ট করতে পারবে এবং সেইটার অনুযায়ী যেটা তার পরবর্তীতে আদান প্রদান হবে। অর্থাৎ আমাদের যেই মেসেজ আদান প্রদানগুলো হবে সেগুলো বাই দ্য ওয়ে সেগুলো আদান প্রদান হবে হচ্ছে একদম ডিরেক্টলি হচ্ছে একদম র সকেটে। ফর এক্সাম্পল আমি একটু দেখাই, লুক এট দ্যাট। আমাদের হচ্ছে যেই যত মেটাডেটা এবং যত রকম প্যাকেট আদান প্রদান হবে সব একদম র সকেট প্রোগ্রামিং করে হবে এবং আমাদের প্রোটোকলটা প্রথমে ইউজার নেম পাঠায় এবং পরবর্তীতে যত মেটাডেটা অর্থাৎ আমার কাছে কি কি টপিক আছে এবং আমার কাছে যেই টপিকগুলো আছে তার আইডিগুলো কি, এইগুলাকে সে হচ্ছে প্রথমে ট্রান্সমিট করে। এবং এই মেটাডেটাগুলো যখন সে রিসিভ করে, সে রিসিভ করার পরে সে হচ্ছে পার্টিকুলারলি ওই ওই যেগুলো তার কাছে নাই সেগুলাই শুধুমাত্র সে রিকোয়েস্ট করে এবং সেটাই পরবর্তীতে লেসন ডেটা আকারে ট্রান্সমিট হয়। এই ডেটাটা তখন শুধু ওই পার্টিকুলার রিকোয়েস্টের রেসপন্স হিসেবে ট্রান্সমিট হয়। অর্থাৎ আমাদের এই আদান প্রদানটা আসলে যদিও অফলাইন, কাজেই হচ্ছে এমবি সেভ করার কোনো ওরকম কোনো টার্গেট নেই, তবুও আমরা এই জিনিসটা অপটিমাইজ হতে করছি যাতে হচ্ছে সময় কম লাগে। অর্থাৎ যদি আমরা একদম যত রকম কোর্স আছে সবগুলোকে একসাথে ডাম্প করে দিতাম তাহলে যতটুকু টাইম লাগতো, এখন আমরা যতটুকু প্রয়োজন অ্যাবসলিউটলি ততটুকুই ট্রান্সমিট করছি, একদম একটুও বেশি না। এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারছি যে না, এটা আসলে যতটুকু দরকার তার চেয়ে বেশি ট্রান্সমিট হবে না এবং খুব ফাস্ট ট্রান্সমিট হবে। এটা আমাদের সেই কাস্টম প্রোটোকলটা এবং রিটেন কমপ্লিটলি ফ্রম স্ক্র্যাচ এবং কাস্টম র সকেট প্রোগ্রামিং করার মাধ্যমে তৈরি করা হয়েছে। মোবাইল অ্যাপ্লিকেশনের ফিচারগুলো দেখে ফেলার পর আরেকটা বিষয়ের প্রতি আমরা একটু পয়েন্ট আউট করতে চাই, সেটা হচ্ছে আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশনের ইউআইটা, এটা মোটেও র্যান্ডম না। আমরা যদি এডুকেশনাল কন্টেন্টের আগ পর্যন্ত ফিচারগুলো দিকে একটু খেয়াল করি তাহলে আমরা দেখবো যে এই পার্টটা কিন্তু বেশ কালারফুল এবং ইন্টারেক্টিভ, যাতে হচ্ছে আমাদের এই ফিচারগুলোর প্রতি ফার্মাররা ইন্টারেস্টেড থাকে এবং তারা হচ্ছে এই ফিচারগুলো ইন্টারেক্টিভলি ইউজ করতে পারে। কিন্তু আমরা যদি এডুকেশনাল কন্টেন্টের পার্টটা দেখি তাহলে আমরা আবার দেখবো যে এই পার্টটা কিন্তু বেশ সফট কালার ইউজ করা হয়েছে, সুদিং একটা গ্রিন কালার ইউজ করা হয়েছে, ওয়ার্ম বিয়াজ টাইপের কালার ইউজ করা হয়েছে। আমরা দেখেছি যে এই টাইপের কালারগুলো হচ্ছে মেমোরি অপারেশনসের জন্য বেশ সাপোর্টিভ, তো সেই কারণে হচ্ছে এডুকেশনাল কন্টেন্টে এই ধরনের সফট কালার ইউজ করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের ইউআই। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো ভারী অ্যানিমেশন বা এই ধরনের কিছু নেই যে আমাদের এন্ড ডিভাইসে রেন্ডার করতে অসুবিধা হতে পারে। তো আমরা খুব সিম্পল একটা ইন্টারফেসের মাধ্যমে আমাদের যে ফিচারগুলো এগুলো আমরা ফার্মারকে ডেলিভার করার চেষ্টা করছি। ছোট্ট একটা বিষয় আমরা রেকটিফাই করি, আমাদের ইউজার ডিভাইসে কোর্স কন্টেন্ট সেভ করার জন্য অথবা ইউজার ডিভাইস থেকে মুছে ফেলার জন্য যে দুটো বাটন, এই দুটো বাংলায় হওয়া উচিত, এটা আমরা আপডেট করে দিয়েছি। আমরা অ্যাডমিন সাইড এবং ইউজার সাইডের ফিচারগুলো দেখলাম। এখন আমরা একটু এক্সপ্লোর করি যে আমাদের ব্যাকএন্ডের মাইক্রো সার্ভিসগুলো আমরা কিভাবে ডিজাইন করেছি। আমরা আগেই মেনশন করেছি যে আমাদের টোটাল 14টা মাইক্রো সার্ভিস আছে ব্যাকএন্ডে। এর মধ্যে প্রথমেই আমাদের অথেন্টিকেশন অথরাইজেশনের জন্য একটা মাইক্রো সার্ভিস আছে, অথ সার্ভিস। তারপরে অথ সার্ভিস এবং লোকেশন সার্ভিস, এই দুইটা সার্ভিস মিলে হচ্ছে আমাদের ইউজার এবং ফার্মারদের যত ধরনের ইনফরমেশন
এগুলো মেনটেন করছে। তারপরে কন্টেন্ট সার্ভিস এবং কন্টেন্ট এআই সার্ভিস, এই দুটো সার্ভিসের কাজ হচ্ছে আমাদের যে এডুকেশনাল কন্টেন্টগুলো, প্রজেক্টগুলো, এগুলো ক্রিয়েট করা, মেনটেন করা, এবং বিশেষ করে কাদের কাছে আমরা কি ধরনের কন্টেন্ট ডিস্ট্রিবিউট করব, এই ধরনের বিভিন্ন কন্ডিশনাল এপিআই হচ্ছে এই কন্টেন্ট সার্ভিসটা প্রোভাইড করে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে কন্টেন্টের একটা বিশেষ ডাটা স্ট্রাকচার ছিল, যে আমাদের আর্টিকেলগুলো হচ্ছে মার্কডাউন সিনট্যাক্সে থাকতে হবে, এবং আমাদের পুরো কন্টেন্টটা হচ্ছে একটা সহজ একটা জেসন অবজেক্টের ভিতরে আমরা মেনটেন করেছি। সেই ডাটা স্ট্রাকচার মেনটেন করার কাজটা হচ্ছে এই দুইটা সার্ভিস মিলে করে। তারপরে আমরা অ্যালার্ট সার্ভিস দেখতে পাচ্ছি। অ্যালার্ট সার্ভিস হচ্ছে আমাদের পুরো অ্যালার্ট সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করে, বিশেষ করে এসএসই প্রোটোকল যেটা আমরা ইমপ্লিমেন্ট করেছি তার যে ব্যাকএন্ড পার্টটা। তারপরে এখানে একটা শিডিউল ফাংশন আছে যেটা হচ্ছে আমাদের ডেইলি টাস্ক রিমাইন্ডার গুলো প্রোভাইড করে। বেসিক্যালি পুরো অ্যালার্ট সিস্টেমটাই আমাদের এই সার্ভিসটা হ্যান্ডেল করে। এরপরে আমরা ডায়েরি সার্ভিস এবং ডায়েরি এআই সার্ভিস দেখতে পাচ্ছি। এই দুটো সার্ভিস মিলে হচ্ছে আমাদের একটা ফার্মিং জার্নালের যে ফিচার ছিল, যে আমাদের স্মার্ট ডায়েরি এন্ট্রি জেনারেশন, সেই ফিচারটা হচ্ছে হ্যান্ডেল করে। তারপরে অ্যাসিস্ট্যান্ট সার্ভিস এবং অ্যাসিস্ট্যান্ট এআই সার্ভিস মিলে আমাদের ফার্মাররা যখন চ্যাটবট বা প্রবলেম সলভিং বটের কাছে কোনো একটা কোশ্চেন প্রেজেন্ট করে বা প্রবলেম প্রেজেন্ট করে, তখন হচ্ছে এগ্রিকালচারাল এক্সপার্ট হিসেবে সে হচ্ছে অ্যান্সারগুলো প্রোভাইড করে। এই দুটো সার্ভিস মিলে অ্যান্সারগুলো প্রোভাইড করে। তারপরে আমাদের ভিশন সার্ভিস এবং ভিশন মডেল সার্ভিস আছে। ভিশন মডেল সার্ভিসের ভিতরে এই সিএনএন মডেলটা রান হচ্ছে। এটা হচ্ছে প্ল্যান্ট ভিলেজ ডাটা সেটের উপর ট্রেন করা একটা মডেল। এই মডেলটা হচ্ছে আমরা প্রবলেম সলভিং বটে যখন কোনো ইমেজ প্রোভাইড করি, তখন সেই ইমেজ অ্যানালাইসিস করে কোনো কনসার্নিং ফ্যাক্ট আছে কিনা বা কোনো ক্রপ ডিজিজ আছে কিনা সেটা ডিটেক্ট করতে সাহায্য করে। এই ভিশন মডেল সার্ভিস থেকে সার্ভিস নিয়ে আমাদের যে ভিশন সার্ভিসটা, এটা হচ্ছে একটা স্প্রিং বুট সার্ভিস, এবং ভিশন মডেল সার্ভিসটা হচ্ছে ফাস্ট এপিআই সার্ভিস। এই দুইটা সার্ভিস মিলে হচ্ছে এই ইমেজ অ্যানালাইসিসের ফিচারটা প্রোভাইড করে। তারপরে আমরা অ্যানালাইটিক সার্ভিস এবং অ্যানালাইটিক এআই সার্ভিস দেখতে পাচ্ছি। এটা আমরা অ্যাডমিন সাইডে একটা ফিচার দেখেছিলাম, যে আমাদের অনেকগুলো ইস্যুর উপর অ্যানালাইসিস রান করে আমরা কোনো কনসার্নিং ফ্যাক্ট ডিটেক্ট করতে পারি কিনা বা সেটার প্যাটার্ন স্ট্রেংথ কিরকম হবে, সেই ফিচারটা হচ্ছে এই দুইটা সার্ভিসের ভিতরে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আর আমাদের লাস্টে আমরা একটা ওয়েদার সার্ভিস দেখতে পাচ্ছি। ওয়েদার সার্ভিসের কাজ হচ্ছে বিভিন্ন রিজিয়নের ওয়েদার ফোরকাস্টগুলো ফেচ করে নিয়ে আসা। আমরা প্রজেক্টের কোড বেসটা একটু এক্সপ্লোর করি। আমরা আগেই মেনশন করেছি যে আমাদের 9টা স্প্রিং বুট সার্ভিস এবং 5টা ফাস্ট এপিআই সার্ভিস আছে। প্রত্যেকটা সার্ভিসের কোডই তাদের নিজস্ব রিপোজিটরিতে মেনটেন করা, এবং এই রিপোজিটরিগুলো হচ্ছে মেইন রিপোতে আমরা সাবমডিউল হিসেবে লিঙ্ক করে দিয়েছি। তো আমরা প্রত্যেকটা সার্ভিসের ভিতরেই চেষ্টা করেছি কোড খুব সুন্দর করে স্ট্রাকচার করে মেনটেন করার জন্য। আমরা একটা স্প্রিং বুট সার্ভিসের কোড থেকে শুরু করি দেখা। আমাদের সবগুলো স্প্রিং বুট সার্ভিসেরই কোড স্ট্রাকচার অলমোস্ট সেম। তো যেখানে আলাদা থাকবে আমরা আলাদা করে প্রেজেন্ট করে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের প্রথম স্প্রিং বুট মাইক্রো সার্ভিস, আবাদ অথ সার্ভিস যেটা। তো আমরা শুরুতেই ডক্স ফোল্ডারের ভিতরে দেখি এখানে অনেকগুলো ব্রুনো ফাইল রাখা আছে। এই ব্রুনো ফাইলগুলোর ভিতরে আমাদের প্রত্যেকটা সার্ভার যে এপিআই গুলো প্রোভাইড করে, সেই এপিআই গুলোর ইউআরএল, প্রপার এইচটিটিপি মেথডস, যেখানে রিকোয়েস্ট বডি প্রয়োজন, প্রপার স্ট্রাকচার সহ এখানে ডক করে রাখা আছে। আর পুরো ব্যাকএন্ড আমরা ক্লাউডে ডিপ্লয় করার পরে আমাদের ব্রুনো ফাইলগুলোর ভিতরে যে ইউআরএল গুলো, সেগুলো আমরা ডিপ্লয়েড এপিআই দিয়ে রিপ্লেস করে দিয়েছি। কেউ চাইলে আমাদের অথ সার্ভিসের ভিতরে রেজিস্ট্রেশন বা লগইন এপিআই হিট করে সেখান থেকে অ্যাক্সেস টোকেন কালেক্ট করতে পারে, এবং সেই টোকেন বিআরআর টোকেন হিসেবে ইউজ করে অন্য এপিআই গুলো হিট করে দেখতে পারে। আমাদের প্রজেক্টের যে মেইন রিপোজিটরি, তার রিডমি ফাইলের শুরুতেই সবগুলো ব্রুনো ডক্সের একটা লিঙ্ক দেওয়া আছে। তো আমাদের মেইন সার্ভারটা হচ্ছে আমাদের এই সার্ভার ফোল্ডারের ভিতরে রাখা। এখানে আমরা একটা ডকার ফাইল দেখতে পাচ্ছি। ডকার ফাইলে হচ্ছে পোর্ট, তারপর বেস ইমেজ, এগুলো কনফিগার করা আছে। আমাদের কম্পোজ ফাইল যখন রান হয় ব্যাকএন্ড রান করার জন্য, তখন হচ্ছে এই ডকার ফাইল থেকেই সে কাজ করা শুরু করে সার্ভারের ভিতরে। আর এখানে হচ্ছে আমাদের এই সার্ভারের ম্যানিফেস্ট ফাইল আছে। সবগুলো সার্ভারের ম্যানিফেস্ট ফাইলে অলমোস্ট সিমিলার। তো আমরা মেইন সার্ভারটা একটু দেখি। এটা আমরা একটা অন্য টার্মিনাল থেকে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো ফাইলে কিন্তু তাদের যেখানে যেই প্যাকেজের প্রয়োজন সেইভাবে স্ট্রাকচার করার চেষ্টা করা হয়েছে। যেমন আমরা এই সার্ভারের এন্টিটিস গুলো যদি একটু দেখি, যে এটা আমাদের এন্টিটিস ফোল্ডারের ভিতরে আছে, তাদের কোরেসপন্ডিং রিপোজিটরি গুলো এখানে রিপোজিটরিজ ফোল্ডারের ভিতরে আছে, এবং আমাদের যে ইনাম গুলো প্রয়োজন অথবা আমাদের যে প্রয়োজনীয় ডাটা ট্রান্সফার অবজেক্ট গুলো রিকোয়েস্ট রেসপন্স ফোল্ডারের ভিতরে আলাদা করে স্ট্রাকচার করা আছে। যেমন আমরা দেখি যে ফার্মার রেজিস্ট্রেশনের জন্য আমাদের ফার্মার রিকোয়েস্ট অবজেক্ট প্রয়োজন, বা ফার্মারের ইনফরমেশন রিটার্ন করার জন্য আমাদের ফার্মার রেসপন্স অবজেক্ট প্রয়োজন। এভাবে আমরা সুন্দর করে তাদের নিজস্ব প্যাকেজের ভিতরে আমরা স্ট্রাকচার করেছি। এখন আমরা একটু সার্ভিসেস ফোল্ডারটা দেখি। সার্ভিসেস ফোল্ডারের ভিতরে কিন্তু প্রত্যেকটা সার্ভিসের ইন্টারফেস ডিফাইন করা আছে, এবং ইন্টারফেসগুলোর এগেনস্টে তাদের ইমপ্লিমেন্টেশনগুলোও ডিজাইন করা আছে। আমাদের কন্ট্রোলার ফাইলগুলো হচ্ছে সার্ভিসের ইন্টারফেস ইউজ করে, ইমপ্লিমেন্টেশন ফাইল ইউজ করে না। এবং কন্ট্রোলার ফাইলে আমরা যদি দেখি যে আমাদের এখানে এপিআই গুলো আমরা ক্রিয়েট করেছি, এপিআই গুলো ক্রিয়েট করার সময় আমরা চেষ্টা করেছি যথাযথ রেসপন্স স্ট্রাকচার এবং স্ট্যান্ডার্ড প্র্যাকটিসগুলো মেনটেন করার জন্য। এবং
প্রত্যেকটা কন্ট্রোলার ফাইলে আমাদের একটা টেস্ট এন্ড পয়েন্ট আছে, যেন সার্ভিসটা রান করার পরে আমরা টেস্ট করে দেখতে পারি যে আসলে এটা একটা গেট রিকোয়েস্ট। আমরা সার্ভিসটা রান করার পরে যেন আমরা টেস্ট করে দেখতে পারি যে সার্ভিসটা প্রপারলি রান হয়েছে কিনা। এরপরে আমরা এখানে কিছু কনফিগ ফাইল দেখতে পাচ্ছি। আমরা ফায়ারবেজ অথবা এরকম কোনো থার্ড পার্টি সার্ভিস হচ্ছে অথেন্টিকেশনের জন্য ইউজ করিনি, বরঞ্চ আমরা নিজেদের JWT অথেন্টিকেশন ইউজ করেছি। প্লাস হচ্ছে আমাদের ইউজারদের পাসওয়ার্ড হ্যাশ করে স্টোর করার জন্য বা ম্যাচ করার জন্য আমরা পাসওয়ার্ড কনফিগ ফাইল এখানে লিখে রেখেছি। তারপরে আমাদের এখানে একটা এক্সেপশনস ফোল্ডারের ভিতরে গ্লোবাল এক্সেপশনস হ্যান্ডলার নামে একটা ফাইল আছে। এখানে আমরা বিভিন্ন এক্সেপশন ডিফাইন করে রেখেছি যাতে আমরা প্রপারলি রেসপন্স এক্সেপশন হচ্ছে রেসপন্সে স্ট্রাকচার করতে পারি। তারপর এখানে একটা সিকিউরিটি কনফিগ ফাইল আছে। এখানে হচ্ছে আমাদের এই যে কোর্স কনফিগারেশন, তারপর CSRF কনফিগারেশন, বা কি ধরনের এন্ড পয়েন্ট আমরা কোথায় অ্যালাউ করব, এই ধরনের কনফিগারেশন গুলো এখানে লেখা আছে। আর একটা জিনিস আমরা এখানে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে ক্লায়েন্টস ফোল্ডারের ভিতরে আমাদের কিছু ক্লায়েন্ট থাকবে বেশিরভাগ সার্ভিসেই। এই ক্লায়েন্টসদের কাজটা কি? এই ক্লায়েন্টসের কাজ হচ্ছে অন্য কোনো একটা সার্ভিসে যদি আমাদের একটা ফাংশন কল করার প্রয়োজন হয়, আমরা তো অন্য সার্ভিসের ডাটাবেসে বা টেবিলে হাত দিতে পারবো না। তো অন্য সার্ভিসের এপিআই গুলো আমরা কিভাবে কল করব সেটার জন্য আমরা হচ্ছে এখানে ক্লায়েন্ট ফাইল লিখে রেখেছি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অল সার্ভিস থেকে আমরা লোকেশন সার্ভিসে কিছু লোকেশন সার্ভিসে কিছু কল করতে চাই, যেমন নতুন লোকেশন ক্রিয়েট করার জন্য অথবা কোনো লোকেশনের ইনফরমেশন নিয়ে আসার জন্য। সেটার জন্য আমরা একটা লোকেশন ক্লায়েন্ট লিখে রেখেছি, এটা হচ্ছে লোকেশন সার্ভিসে কল করে। এবং যেহেতু এটা আমরা ডকারের নেটওয়ার্কের ভিতরে নিজস্ব সার্ভিসে কল করে, এখানে আমরা লোকাল হোস্টে কল না করে লোকেশন সার্ভিসের নাম ধরে কল করছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রপার্টিজ ফাইল আছে রিসোর্সেস ফোল্ডারের ভিতরে। এই অ্যাপ্লিকেশন প্রপার্টিজ ফাইলে হচ্ছে আমাদের সার্ভারের পোর্ট কনফিগারেশন, ডাটাবেস কনফিগারেশন এগুলো লেখা আছে। তারপরে একটা ডাটাবেস মাইগ্রেশন ফাইল আছে। ডাটাবেস মাইগ্রেশন ফাইলের ভিতর হচ্ছে আমাদের এই সার্ভিসের ডাটাবেস সেট আপ করার জন্য যে প্রয়োজনীয় টেবিল ক্রিয়েশন কোয়েরি অথবা ডামি ডাটা ইনসার্শনের কিছু কোয়েরি সহ যত ধরনের নেসেসারি এসকিউএল কোয়েরিগুলো আছে আমাদের এই ডাটাবেস মাইগ্রেশন ফাইলে লেখা আছে। সার্ভারের সার্ভিসেস ফোল্ডারের ভিতরে আমরা যে সার্ভিস ফাংশনগুলোর ইমপ্লিমেন্টেশন লিখে রেখেছি, তার এগেনস্টে আমাদের এই যে টেস্ট ফোল্ডারের ভিতরে বেশ কিছু ইউনিট টেস্ট লেখা আছে। এই ইউনিট টেস্টগুলো হচ্ছে JUnit 5 এবং Mockito ইউজ করে লেখা হয়েছে। এই ইউনিট টেস্টগুলো কখন রান হয় তার জন্য হচ্ছে আমাদের এখানে সার্ভারের রুট ফোল্ডারের ভিতরে হচ্ছে একটা অ্যাকশনস ফাইল লেখা আছে। এই ইউনিট টেস্টগুলো রান হয় হচ্ছে যখন আমরা মেইনে কোড পুশ করি, তখন হচ্ছে ইউনিট টেস্টগুলো রান হয়। এবং আমরা যদি এই যে অফ সার্ভিসের ওয়ার্কফ্লো রানে যদি একটু দেখি, তাহলে এই যে আমাদের লাস্টে একটা সাকসেসফুল রান এখানে আছে ইউনিট টেস্টগুলোর জন্য। আমরা আমাদের প্রথম স্প্রিং বুট মাইক্রো সার্ভিসের কোড স্ট্রাকচারটা দেখেছি। তো অন্য সার্ভিসগুলোর ভিতরে আমরা অ্যালার্ট সার্ভিসটা একটু দেখি, যে আমরা যে সার্ভার সেন্ড ইভেন্টস প্রোটোকলের কথা বলেছিলাম বা SSE প্রোটোকলের কথা বলেছিলাম, সেটা আমরা ব্যাকএন্ডে কিভাবে ইমপ্লিমেন্ট করেছি। তো আমরা আগেই মেনশন করেছি যে SSE প্রোটোকলটা আসলে পাবলিশ সাবস্ক্রাইব মেথডে কাজ করে। তো আমাদের এখানে আমরা দুইটা সাবস্ক্রিপশনের এন্ড পয়েন্ট দেখতে পাচ্ছি। আমাদের একজন ইউজার যখন অ্যাপ্লিকেশনে এন্টার করে, তো তখন অ্যাপ্লিকেশন থেকে আমরা এই চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে দিই অ্যালার্টের জন্য। একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যালার্টের জন্য এবং আরেকটা হচ্ছে ইউনিকাস্ট অ্যালার্টের জন্য। তো আমাদের অ্যাডমিন সাইড থেকে যখন কোনো একটা অ্যালার্ট ব্রডকাস্ট বা ইউনিকাস্ট করা হয় অথবা সেমি ব্রডকাস্ট করা হয়, তখন হচ্ছে ওই চ্যানেলগুলোতে আমরা যে আমাদের অ্যালার্টটা ক্রিয়েট করার কথা সেই অ্যালার্টটা ক্রিয়েট করে আমরা কাস্ট করে দিই। এবং আমাদের যে চ্যানেলে আগে থেকে ইউজাররা সাবস্ক্রাইব করে রেখেছিল সেই চ্যানেলে তখন হচ্ছে তারা রিয়েল টাইম অ্যালার্টটা রিসিভ করে। আর যদি ওই ইউজারটা হচ্ছে ওই চ্যানেলে তখন অ্যাক্টিভ না থাকে, তখন হচ্ছে আমাদের ডাটাবেসে তো আনরিড অ্যালার্ট হিসেবে তো রয়ে যায়। তো আমাদের ইউজার যখন অ্যাপ্লিকেশন এন্টার করে, তখন প্রথমে একবার পোলিং হয়, তো আনরিড অ্যালার্ট গুলো ফেচ করার জন্য। আর এমনিতে যদি ইউজার অ্যাক্টিভ থাকে, তাহলে সে রিয়েল টাইম অ্যালার্ট গুলো রিসিভ করতে পারে। আর এটা হচ্ছে আমাদের ডায়েরি সার্ভিস, এটা স্প্রিং বুট সার্ভিস। মাইক্রো সার্ভিসের ডিজাইনগুলো যখন আমরা ব্যাখ্যা করছিলাম, তখন আমরা দেখছিলাম যে আমাদের কিছু স্প্রিং বুট সার্ভিস এবং কিছু ফাস্ট এপিআই সার্ভিসের মধ্যে কোরেসপন্ডেন্স আছে। তো যেমন তো এই কানেকশনটা আসলে কিভাবে কাজ করছে, যে আমরা এই যে ডায়েরি সার্ভিসে দেখতে পাচ্ছি যে ক্লায়েন্টস ফোল্ডারের ভিতরে আমরা একটা এআই ক্লায়েন্ট লিখে রেখেছি, যেটা হচ্ছে ডায়েরি এআই সার্ভিসে কল করে। তো এই ডায়েরি এআই সার্ভিসটা কি করছে, আমাদের ফার্মারের ইনপুটের বেসিসে আমাদের ডায়েরি এন্ট্রি জেনারেশনের কাজটা করছে। তো এই ডায়েরি এন্ট্রি জেনারেশনের যে কাজটা, এটা তো আমরা ফার্স্ট এপিআই সার্ভিসে সরাসরি করতে পারতাম। মাঝখানে একটা স্প্রিং বুট সার্ভিস রাখার কারণটা হচ্ছে আসলে যে আমাদের জাস্ট সরাসরি এআই এজেন্টের যে কাজটা, এটা ছাড়াও তো আসলে অন্যান্য ধরনের বিজনেস লজিক থাকতে পারে। যেমন হচ্ছে আমরা এই ডায়েরি এন্ট্রি জেনারেশনের সময় একটা চেক রেখেছি যে একজন ফার্মার একদিনে একটার বেশি ডায়েরি এন্ট্রি জেনারেট করতে পারবে না। তারপর হচ্ছে ডাটাবেসে যে ডায়েরি এন্ট্রিগুলো সেভ করা বা যে কোনো ধরনের ইনপুট ভ্যালিডেশন, এই ধরনের বিজনেস লজিকগুলো আমরা হচ্ছে এই স্প্রিং বুট সার্ভিসের মাধ্যমে হ্যান্ডেল করি। এবং অন্যান্য ফার্স্ট এপিআই সার্ভিসগুলোর জন্য একই জিনিস প্রযোজ্য, যে আমরা সরাসরি আমাদের ফার্স্ট এপিআই সার্ভিসের সাথে বাইরের দুনিয়ার কোনো কানেকশন নাই, আমরা হচ্ছে স্প্রিং বুট সার্ভিসের থ্রুতে হচ্ছে ফার্স্ট এপিআই সার্ভিসের কাছে যাই।
লাস্টলি এটা হচ্ছে আমাদের ওয়েদার সার্ভিসে হচ্ছে আমরা ওপেন ওয়েদারের এপিআই ইউজ করছি, এবং ওপেন ওয়েদারের ফোরকাস্ট এপিআই কল করার জন্য আমরা হচ্ছে এখানে একটা ওপেন ওয়েদার ক্লায়েন্ট খুলে রেখেছি। সেখানে হচ্ছে আমরা রিজিয়নের বেসিসে বলতে এটা অ্যাকচুয়ালি ল্যাটিটিউড লঙ্গিটিউডের বেসিসে কাজ করে। তার বেসিসে হচ্ছে আমরা বিভিন্ন রিজিয়নের ওয়েদার ফোরকাস্ট ফেচ করে নিয়ে আসছি। এখানে আমাদের ফার্স্ট এপিআই সার্ভিসের একটা এক্সাম্পল হিসেবে আমরা এই ডায়েরি এআই সার্ভিসটা একটু দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্প্রিং বুট সার্ভিসের মধ্যে একটা ডকার ফাইল আছে, এখান থেকে কম্পোজ ফাইল কাজ শুরু করে। আমরা সবসময় চেষ্টা করেছি যে লাইট ওয়েট বেজ ইমেজ ইউজ করতে সব সব সার্ভিসের জন্যই। আর এখানে আমরা মেইন ফাইলটা দেখতে পাচ্ছি, মেইন ফাইলটা খুবই ছোট এবং ক্লিন রেখে আমরা রাউটস ফাইলের ভেতরে হচ্ছে আমাদের এই যে রিকোয়েস্ট এবং রেসপন্স অবজেক্টগুলো সুন্দর করে স্ট্রাকচার করে আমরা কোড লজিক ইমপ্লিমেন্ট করেছি। এটা হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের কোড। এখানে আমরা দেখতে পাবো যে আমাদের স্ক্রিনের কম্পোনেন্টস গুলো, তারপর ডিসপ্লে রেন্ডার করার জন্য যে কোডগুলো আলাদা ফোল্ডার করে মেনটেন করা হয়েছে, তারপর আমাদের অ্যাপ্লিকেশন মেনটেন করার জন্য যে স্টোরগুলো প্রয়োজন, যে সার্ভিসগুলো প্রয়োজন আলাদা স্ট্রাকচার করে মেনটেন করা হয়েছে। এবং এখানে কন্ট্রোলার ফাইলের ভিতরে আমরা দেখতে পাবো যে ফিচারগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের যে এপিআই গুলো কল করা প্রয়োজন প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা কন্ট্রোলার ফাইল লিখে রেখেছি। এবং এই মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে হচ্ছে আমরা ইউজ করেছি টাইপস্ক্রিপ্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাডমিন সাইডের জন্য যে ওয়েব অ্যাপ্লিকেশনটা ছিল, এখানে আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেছি। এবং এখানেও আমরা মোবাইল অ্যাপ্লিকেশনের মতো দেখতে পাচ্ছি যে আমাদের ডিসপ্লের যে কোড, তারপর হচ্ছে কনটেক্সটের জন্য যে আলাদা কোড বা সার্ভিস কল করার জন্য যে কোড, সেগুলো আলাদা করে সুন্দর করে স্ট্রাকচার করা হয়েছে। পুরো প্রজেক্টের ডেভঅপস প্র্যাকটিসগুলো এবং ডিপ্লয়মেন্টের পার্টটা আমরা একসাথে দেখি। ফিচার ডেমনস্ট্রেশনের সময় আমরা ব্যাকএন্ড ডকারে রান করে দেখিয়েছি, এবং আমাদের ডকার কম্পোজ ফাইল কাজ করার জন্য প্রয়োজনীয় যে ডকার ফাইলগুলো, সেগুলো হচ্ছে প্রত্যেকটা সার্ভিসের ভিতরে সার্ভার ফোল্ডারের ভিতরে আছে। এবং আমাদের সার্ভারের রিপোতে মেইন ব্রাঞ্চে কোড পুশ করলে ইউনিট টেস্টগুলো যেন অটোমেটিক্যালি রান হয়, সেই জন্য অ্যাকশনস ফাইল এখানে লেখা আছে। এবং এই অ্যাকশনস ফাইলের সাকসেসফুল রান আমরা সার্ভারের রিপোর্ট ওয়ার্কফোর্সে পাবো। এটা আমরা আগে দেখেছি। তো আমরা যখন ক্লাউড ডেভেলপমেন্টে শিফট করলাম, তখন আমাদের কম্পোজ ফাইলগুলো আমরা দুইটা সেটে ভাগ করে ফেলি। ডেভেলপমেন্টের জন্য ডকার কম্পোজ ডট ডেভ, এবং প্রোডাকশনের জন্য ডকার কম্পোজ এবং ডকার কম্পোজ ডট প্রড, এই তিনটা ফাইল আমাদের মেইন রিপোতেই স্টোর করা আছে। ডেভেলপমেন্টের জন্য আমাদের যে ডকার কম্পোজ ফাইল, সেটার ভিতরে গেলে আমরা দেখবো যে ডকারের সার্ভিসগুলো রান করার পরে লোকাল মেশিনের পোর্টে আমরা ডকার সার্ভিসগুলো ম্যাপ করে দিই। কিন্তু প্রোডাকশনের জন্য আমাদের যে ডকার কম্পোজ ফাইল, সেখানে গেলে আমরা ভিএম এর কোনো পোর্টে ডকার সার্ভিসগুলো ম্যাপ করার জন্য এই ধরনের কোনো ম্যাপিং পাবো না। তার বদলে আমরা ভিএম এর ভিতরে একটা এনজিনিক্স সার্ভিস রান করি। এনজিনিক্স সার্ভিস রান করে আমরা এনজিনিক্স সার্ভিসটা কনফিগার করার জন্য আমাদের যে এনজিনিক্স ডট কনফ ফাইল, সেই ফাইলটাও আমাদের মেইন রিপোতে দেওয়া আছে। এই ফাইলটা গেলে আমরা দেখবো যে ভিএম এ পোর্ট ম্যাপিং করার বদলে আমরা আরো রিলেটেবল নাম দিয়ে এপিআই অ্যাক্সেস করার জন্য এই এনজিনিক্স সার্ভিসটা কনফিগার করে রেখেছি। এবং এই ফাইলের ভিতরেই আমরা দেখবো যে আমরা লেটস এনক্রিপ্ট সার্টিফিকেট ইউজ করে আমরা যেন এইচটিটিপিএস ইউআরএল দিয়ে আমাদের এপিআই গুলো অ্যাক্সেস করতে পারি, সেই কনফিগারেশন লেখা আছে। আর আমাদের নেমচিপ একটা ডোমেইন কেনা ছিল, সেই ডোমেইনটাকে আমরা আমাদের ভিএম এর পাবলিক আইপিতে রিডাইরেক্ট করে দিয়েছি। তো আমাদের এন্ড প্রোডাক্ট হচ্ছে যে আমরা এইচটিটিপিএস এন্ড পয়েন্ট দিয়ে এবং ডোমেইন নেম দিয়ে আমরা আমাদের ব্যাকএন্ড এপিআই গুলো এবং অ্যাডমিন সাইডের যে ওয়েব অ্যাপ্লিকেশন, সেগুলো এখানে অ্যাক্সেস করতে পারি। ডেপ্লয়েড ব্যাকএন্ডটা কতটুকু প্রোটেক্টেড আমরা একটু দেখি। এনজিনিক্স কনফিগারেশন ফাইলটা ফলো করলে আমরা দেখতে পাবো যে আমাদের শুধুমাত্র স্প্রিং বুট সার্ভিসগুলো হচ্ছে পাবলিকলি ডিপ্লয় করা হয়েছে। আমাদের যে ফার্স্ট এপিআই সার্ভিসগুলো, এগুলো কোনোভাবেই পাবলিকলি অ্যাক্সেসিবল না। এগুলো হচ্ছে শুধু আমাদের ভিএম এর ভেতরে যে আমাদের ডকার নেটওয়ার্কটা আছে, সেই নেটওয়ার্কের ভেতরেই শুধু অ্যাক্সেসিবল। এবং আমাদের যে স্প্রিং বুট সার্ভিসগুলো আমরা ডিপ্লয় করেছি, এগুলোর অলমোস্ট সব এপিআই হিট করতেই আমাদের অথেন্টিকেশন টোকেন লাগবে। প্রত্যেকটা সার্ভিসের ভিতরে একটা করে টেস্ট এন্ড পয়েন্টের কথা আমরা বলেছিলাম, সেই টেস্ট এপিআই গুলো এবং অথ সার্ভিসে লগ ইন বা রেজিস্ট্রেশনের মতো এপিআই গুলো ছাড়া অন্য যে কোনো সার্ভিসের যে কোনো এপিআই হিট করতে আমাদের অথেন্টিকেশন টোকেন লাগবে। শুধু এই টেস্ট এপিআই এবং লগ ইন রেজিস্ট্রেশন হিট করতে আমাদের অথেন্টিকেশন টোকেন লাগবে না। আমাদের প্রজেক্টের মেইন রিপোতে শুরুতেই এই সমস্ত টেস্ট এপিআই গুলোর একটা লিঙ্ক দেওয়া আছে। কেউ চাইলে এই টেস্ট এপিআই গুলো হিট করে দেখতে পারে যে সার্ভিসগুলোর একটা করে এপিআই অ্যাক্সেস হিট করা যাচ্ছে। এবং আমাদের টেস্ট এপিআই এর নিচেই ব্রুনো ডক্সের একটা লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে আমরা যদি অফ সার্ভিসের ব্রুনো ফাইলগুলো দেখি, এখানে হচ্ছে লগ ইন বা রেজিস্ট্রেশনের এপিআই গুলো প্রপার রিকোয়েস্ট বডি স্ট্রাকচার সহ এখানে ডক করা আছে। কেউ চাইলে সেই লগ ইন বা রেজিস্ট্রেশনের এপিআই গুলো হিট করে অথেন্টিকেশন টোকেনটা কালেক্ট করে অন্যান্য এপিআই গুলো হিট করে দেখতে হবে, সেক্ষেত্রে দেখতে পারে। সেক্ষেত্রে হচ্ছে অথেন্টিকেশন টোকেনটা বিআরআর টোকেন হিসেবে ইউজ করে দেখতে হবে। গুগল ক্লাউডে একটা ভিএম খুলে আমরা ব্যাকএন্ড এবং ওয়েব অ্যাপ্লিকেশন ডিপ্লয় করেছি। ডিপ্লয়মেন্টটা অটোমেট করার জন্য আমাদের একটা সিআইসিডি পাইপলাইন আছে। তো এই সিআইসিডি পাইপলাইনের অ্যাকশনস ফাইলটা আমাদের প্রজেক্টের মেইন রিপোতেই রাখা আছে। ফাইলটা আমরা একটু দেখি। তো ফাইলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে ভিএম এর ভেতরে এসএসএইচ করলাম। ভিএম এ এসএসএইচ করে আমরা প্রজেক্টের রিপোতে গিয়ে সবগুলো সাবমডিউল এবং মেইন রিপো আপডেট করলাম, এবং তারপরে হচ্ছে আমরা ডকারের সার্ভিসগুলো আবার রিরান করে দিলাম। তো আমাদের ভিএম এর ভেতরে হচ্ছে এসএসএইচ করা ইউজারদের জন্য ডকার রান করার পারমিশন দেওয়া আছে, যার কারণে আমরা ফাইলটা সাকসেসফুলি রান করতে পারছি। তো
এটা একটা সাকসেসফুল রান। আমরা হচ্ছে প্রজেক্টের মেইন রিপোতে ওয়ার্কফ্লোসে গেলে দেখতে পাবো যে এই যে এখানে আমাদের একটা সাকসেসফুল রান আছে, এবং এই একবার ডিপ্লয়মেন্টটা অটোমেটিক্যালি সাকসেসফুলি রান করার পরে আমরা আমাদের প্রজেক্টের মেইন রিপোতে কিছু ডক আপডেট করেছিলাম এবং রিডমি ফাইল আপডেট করেছিলাম। তো যার কারণে হচ্ছে আমাদের ডিপ্লয়মেন্টটা আবার রান করার দরকার ছিল না। তো তখন হচ্ছে আমরা এখানে একটা ফলস কন্ডিশন দিয়ে আমাদের অ্যাকশন ফাইলটা হচ্ছে মিউট করে রেখেছি। তো সেই মিউট করা রানগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ব্যাকএন্ডের সাথে আমাদের অ্যাডমিন সাইডের ওয়েব অ্যাপ্লিকেশনও গুগল ক্লাউডে ডিপ্লয় করা। আর ডিপ্লয়েড ওয়েব অ্যাপ্লিকেশনের একটা লিঙ্ক আমাদের মেইন রিপোর্ট রিডমি ফাইলের শুরুতেই দেওয়া আছে। তো এই লিঙ্কটা যদি আমরা ফলো করি তাহলে আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডের লগ ইন পেজে চলে যাব। আমরা ব্যাকএন্ড ফুললি ডিপ্লয় করার পরে ডাটাবেসে একটা অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড এই লগ ইন পেজেই দিয়ে রেখেছি, যেন যারা হচ্ছে সহজে সাইন ইন করে আমাদের অ্যাডমিন সাইটের ফিচারগুলো এক্সপ্লোর করে দেখতে পারে। তো আমরা যদি এই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি তাহলে আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসলাম এবং একটা দুইটা ফিচার আমরা এক্সপ্লোর করে দেখি এখান থেকে। যেমন হচ্ছে আমরা এই যে এখানে ফার্মার্স লিস্ট দেখতে পাচ্ছি, তাদের যদি কোনো ডায়েরি এন্ট্রি থাকে সেগুলো দেখতে পাচ্ছি। তারপর ধরা যাক আমরা একটা ওয়েদার ফোরকাস্ট পেজ করে দেখি, যেমন আমরা চিটাগংয়ের ওয়েদার ফোরকাস্ট পেজ করে দেখি। তো এখানে চিটাগংয়ের ওয়েদার ফোরকাস্ট দেখা যাচ্ছে। তো এইভাবে অ্যাডমিন সাইটের ফিচারগুলো এক্সপ্লোর করে দেখা যাবে। মোবাইল অ্যাপ্লিকেশনের ফিচারগুলোও যেন এক্সপ্লোর করে দেখা যায় সেজন্য আমরা একটা এপিকে বিল্ড করেছি এবং এপিকেটা আমরা একটা গিটহাব রিলিজে অ্যাটাচ করে দিয়েছি। এই গিটহাব রিলিজের লিঙ্কটাও আমাদের রেডমি ফাইলে দেওয়া আছে। তো আমরা যদি লিঙ্কটা ফলো করি তাহলে আমরা গিটহাব রিলিজটায় চলে যাব এবং সেই গিটহাব রিলিজে গেলে আমরা দেখবো যে অ্যাসেটসের প্রথম আইটেমটাই হচ্ছে আমাদের সেই এপিকে। তো এই এপিকেটা কেউ ফোনে ডাউনলোড করে আমাদের অ্যাপ্লিকেশনটা হচ্ছে ফোনে ইনস্টল করতে পারে এবং একটা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে আমরা যেভাবে ফিচার ডেমনস্ট্রেট করেছি সেভাবে হচ্ছে ফিচারগুলো এক্সপ্লোর করে দেখতে পারবে। মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব অ্যাপ্লিকেশনের সবগুলো ফিচারের ওভারভিউ, আমাদের প্রজেক্টটা এক্সপ্লোর করার জন্য যে নেসেসারি লিঙ্কস এবং সিস্টেম ডিজাইনের একটা ওভারভিউ আমাদের প্রজেক্টের মেইন রিপোতে রিডমি ফাইলে দেওয়া আছে। এবং এই রিডমি ফাইলের লাস্টে আমরা ডাটাবেসের স্কিমার জন্য একটা লিঙ্ক পাবো। এই লিঙ্কটা যদি আমরা ফলো করি তাহলে আমাদের ইনিশিয়াল যে ডাটাবেসের স্কিমা সেটাও এখানে দেওয়া আছে এবং এই ইনিশিয়াল স্কিমাটা অনেক আপডেট করার পরে অন দ্য ওয়ে অনেক রিভাইজ করার পরে আমাদের ফাইনাল যে ডাটাবেসের স্কিমা, সবগুলো মাইক্রো সার্ভিসেস সবগুলো ডাটাবেস মিলে যে ফাইনাল ডাটাবেসের স্কিমা সেটাও এখানে দেওয়া আছে। তো আমাদের পক্ষ থেকে এই পর্যন্তই। আমরা টিম ডিস্ট্রিক্ট 12 আবাদ এআই প্রেজেন্টেশন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।